তোমরা এবার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো। ওকে, আমার মনে হচ্ছে যে আমরা একদম এবার ঠিকঠাক আছি। ঠিক আছে, আমরা তো শুরু করছি। যদি কখনো কোথাও প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে শোনা যাচ্ছে না, বা এই যদি কোনো ইন্টারনেট কানেক্টিভিটি প্রবলেমে কোনো যদি হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে আবার সেই জিনিসটা আবার আবার একবার দেখব। তো যাই হোক, আমাদের এই ইন্টারনেট কানেক্টিভিটি আমফান ঝড়ের জন্য অনেকটাই হয়ে গেল। আমরা অনেক ক্লাস আমাদের হয়নি। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলোকে কভার করিয়ে দেওয়ার। তো আমরা আমাদের যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের কিছু ভিডিও প্রোভাইড করছি। ঠিক আছে, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, টাইম বের করে করে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমরা কিন্তু ভিডিওগুলো তোমাদের জন্যই বানাচ্ছি, বোঝা গেছে? ওই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। ওকে, চলো। তো আমরা আজকে যে কনসেপ্ট দেখবো, এর আগের দিন কি আমরা সলিড স্টেটের এই বেসিক জিনিসগুলো সব দেখে নিয়েছিলাম। আচ্ছা, মেইন যা পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রশ্ন প্যাকিং থেকেই হয় জেনারেলি, ওর বাইরে প্রশ্ন এবছর মনে হচ্ছে না যে হবে। প্যাকিং এর বাইরেও তোমরা বাকি জিনিসগুলোকেও একবার করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, বাকি বাকি কনসেপ্টগুলোকেও প্র্যাকটিস করে নেবে। দেখো, এখানে আমাদের একটা কনসেপ্টকে শিখতে হবে, সেটা হচ্ছে যে দেখো আমরা কি বলছি, আমরা ব্র্যাগস থিওরি পড়বো একটুখানি। ঠিক আছে, ব্র্যাগস থিওরি পড়বো, ব্র্যাগস থিওরি বা ব্র্যাগস ল। কি কনসেপ্টটা এখানে ভালো করে শুনবে। এখানে কনসেপ্টটা হচ্ছে যে ধরো দুটো অ্যাটমের মধ্যে যে আমরা ডিস্টেন্স, বা দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স বলছি, ধরো আমার এরকম ল্যাটিস পয়েন্টের একটা ল্যাটিস অ্যারে আছে, এখানে আরেকটা অ্যারে আছে। এই যে দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যেকার যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, আমরা এই ডিস্টেন্সটাই তো হচ্ছে আমাদের ধরো এজ লেন্থ বা ইউনিট সেলের দুটো পার্টিকেলের মধ্যে লেন্থ আমরা এরকম তো বের করি। তো এই লেন্থটাকে আমরা কিভাবে, কথা বোঝা গেছে? এই লেন্থটাকে বের করার জন্য আমরা ইউজ করি হচ্ছে এক্স রে। ঠিক আছে, কিরকম হয় দেখো সেটা। ধরো এক্স রে পাঠানো হলো, এই ল্যাটিস পয়েন্টে একটা পার্টিকেল আছে, এই ল্যাটিস পয়েন্টে একটা পার্টিকেল আছে। তো এক্স রে যদি আমি পাঠাই তাহলে এক্স রে কি করবে, এখানে এসে রিফ্লেক্ট হয়ে যাবে। এই দিক থেকে এক্স রেটাকে আমি পাঠালাম, এক্স রেটা এখানে এসে রিফ্লেক্ট হয়ে গেল। ঠিক একই রকম একটা রে আসবে, যে রেটা এই অ্যাটমটার মধ্যে এসে রিফ্লেক্ট হয়ে যাবে। ভালো করে শুনবে। তাহলে এই দুটো অ্যাটমের দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে কিন্তু আমরা বলতে পারবো যে রিফ্লেক্ট হয়ে গেল এক্স রেটা। তাহলে এখানে আমরা পাঠাচ্ছি কি এক্স রে। ওকে, এক্স রে রিফ্লেক্ট হয়ে গেল। এবার যে ঘটনাটা ঘটছে সেটা দেখো। এবার যে এটা হচ্ছে, সেটা হচ্ছে যে এক্স রেটার এখানে যা ফেস থাকবে, এইখানে যা ফেস থাকবে, এর ফেস এখানেও সেম থাকবে। তোমরা পড়েছো ফিজিক্সে, সেম ফেস থাকবে। তাহলে যখন ওরা ক্রিস্টালের উপর পড়ছে এবং ক্রিস্টাল থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তখন ওদের ফেজটা আলাদা হবে না, ওরা কিন্তু সবসময় একই ফেজে থাকবে। তাহলে একই ফেজে যদি থাকে তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, এই জায়গাটাতে দেখো, এইখানে আমি একটা দাগ টানলাম, এখানে একটা দাগ টানলাম। তাহলে এই যে সেকেন্ড যে লাইনটা, এটাকে আমি 1 নম্বর, এটাকে 2 নম্বর রে বলছি। সেকেন্ড যে রেটা, সেটা এখান থেকে এই ডিস্টেন্সটুকু আর এই ডিস্টেন্সটুকু বেশি পরিমাণে গেছে। বোঝা গেছে কি যায়নি? ও এইটুকু ডিস্টেন্স বেশি পরিমাণে গেছে।
আর এই ডিস্টেন্সটুকু এন ল্যামডার সঙ্গে সমান হবে, কারণই তো এইটুকু ডিস্টেন্সের জন্যই তো এরা যদি আলাদা হয়ে যায় এন ল্যামডা, তাহলে এখানে এরা সেম ফেজে থাকবে না। তাহলে যেহেতু এরা বাইরে সেম ফেজে আছে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ডিস্টেন্স কিন্তু সেকেন্ড লাইনটা বেশি অতিক্রম করছে, এবং যে ডিস্টেন্সটা হবে এন ল্যামডার সঙ্গে সমান। তাহলে আমি এখানে নাম্বারিং করে দিই, লেভেলিং করে দিই, যে এটাকে আমি এ পয়েন্ট বলি, এটাকে বি পয়েন্ট বলি, এটাকে সি পয়েন্ট বলি, এটাকে ডি পয়েন্ট বলি। তাহলে বি সি ডিস্টেন্স প্লাস সিডি ডিস্টেন্স, এটা সেকেন্ড লাইনটা বেশি অতিক্রম করেছে, এবং এটার ক্ষেত্রে সেকেন্ড লাইনটার ক্ষেত্রে এই ভ্যালুটা এন ল্যামডার সঙ্গে সমান হবে। কথা বোঝা গেছে? এবার আমরা এখানে বলছি কি, আমরা বলছি এই যে লাইটটা যখন পড়ছে, লাইটটা থিটা কোণে পড়ছে। ভালো করে দেখো, লাইটটা কত কোণে পড়ছে? এখানে থিটা কোণে। তাহলে লাইটটা যখন থিটা কোণে আপতিত হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হয়ে যাবে ডি সাইন থিটা। আমি এইটাকে মনে করছি ডি, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে এটা যদি ডি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই লাইনটা হবে ডি সাইন থিটা হবে। এই লাইনটাও কত হবে? এটা থিটা মানে এটাও থিটা, তাহলে এটা কত হবে? ডি সাইন থিটা। বোঝা গেছে কিনা? তাহলে এই লাইনটাও হয়ে যাবে এই ডিস্টেন্স ডি সাইন থিটা। তাহলে আমরা এখানে দুটো পেলাম, বিসি হয়ে গেল ডি সাইন থিটা, আর সিডিও হয়ে গেল ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2d sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা। একদম ভেরি, আমাদের মনে রাখতে হবে 2d sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। যেখানে থিটাটা কি? যেখানে থিটাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং অর দ্য অ্যাঙ্গেল অফ, অর তুমি বলতে পারো যে অ্যাঙ্গেল পড়েছে লাইটটা, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটাও থিটা। তাহলে এখানে আমরা বলতে পারি এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অর এটাকে তুমি বলতে পারো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট লাইট। ওকে, ইনসিডেন্ট এক্স-রে। আচ্ছা, বোঝা গেছে? আর এই ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ল্যাটিস পয়েন্ট, ডিস্টেন্স বিটুইন টু ল্যাটিস পয়েন্ট। তোমাদের এখান থেকে ম্যাথ দিয়ে দিতে পারে। আচ্ছা, এন যেটা, সেটা হবে ইন্টিজার নাম্বার। এন এর মান তোমরা 1 2 3 4 পেতে পারো। ঠিক আছে, 1 2 3 4। এটাকে বলা হয় অর্ডার অফ স্ক্যাটারিং। কখনো বলে দেয় যে ফার্স্ট অর্ডার এক্স রে ডিফ্র্যাকশন বা এক্স রে স্ক্যাটারিং, তাহলে এন এর মান বলবে 1। যদি বলে সেকেন্ড অর্ডার, তাহলে এন এর মান 2। যদি বলে থার্ড অর্ডার 3। বোঝা গেছে? এন এর মান এই হিসেবে ডিপেন্ড করবে। তাহলে এই লটা তোমরা মনে রাখবে, এই ল এর উপরে শুধু এই ইকুয়েশনটা তোমরা মনে রাখবে। এই ডাইরেক্ট তোমাদের ম্যাথ দিয়ে দেয়, তাহলে তোমরা কিন্তু সেটাকে সলভ করতে পারবে। বোঝা গেছে এটা? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বোঝাই, দেখো। তাহলে এটা গেল একটা পার্ট। এবার হচ্ছে যে আমরা সিম্পল কিছু জিনিস মনে করো আমার কাছে একটা সিম্পল কিউব আছে এসসি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে তোমরা আগে থেকে অনেক কিছু জানো, ঠিক আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে আমরা শুধু মেইন কিছু পয়েন্টগুলো পড়ে নেবো, যে পয়েন্টগুলোকে আমাদের যদি মনে রাখি তাহলে কম হবে। তোমরা এগুলো অলরেডি জানো। তাহলে মনে করে নেওয়া যাক আমাদের কাছে একটা সিম্পল কিউব আছে। ভালো করে শুনবে, সিম্পল কিউব আছে। আমরা কিউবিক সিস্টেমে কি কি ধরনের আমাদের ল্যাটিস হতে পারে। তাহলে ধরো আমাদের কাছে এরকম একটা সিম্পল কিউব আছে, এবং এই সিম্পল কিউবটাতে আমরা এখানে পার্টিকেল রেখেছি, এই কর্নারে পার্টিকেল রেখেছি, এই কর্নারে পার্টিকেল রেখেছি, এই কর্নারে পার্টিকেল রেখেছি। কর্নারগুলোতে শুধুমাত্র পার্টিকেল আছে, এবং তোমরা জানো কর্নারে পার্টিকেল থাকলে তার 1/8 পার্টিকেলটা কিউবের মধ্যে থাকে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি কি বলছি তোমাদেরকে, যদি আমি মনে করি যে এটা এই ক্রিস্টালটার ডেনসিটি বের করবো, তাহলে ডেনসিটিটা ক্রিস্টালের মধ্যে তো ভয়েড থাকবে, তাহলে ডেনসিটিটা আমি বলবো যে যেটা মাস ওভার ভলিউম। ওকে, এই ইকুয়েশনটাকেই তোমরা সবসময় ইউজ করবে, মাস ওভার ভলিউম। তোমরা দেখবে তোমাদের বইয়ে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটাকে কিন্তু ইউজ করতে না, তাহলে ভুলটা হয়ে যাবে। কিরকম? ধরো আমার এখানে অ্যাটম আছে 8টা,
তাহলে 8টা অ্যাটম লিখলাম। তাহলে টোটাল অ্যাটম ইউনিট সেলে কটা? একটা। এবার এর যদি অ্যাটমিক মাস m গ্রাম হয়, তাহলে m গ্রাম মানে na মোলের na পার্টিকেল মাস, মোলার মাস মানে হচ্ছে na পার্টিকেলের মাস। তাহলে মাস কত? একটা পার্টিকেলের মাস হবে m/na। তাহলে মাস অফ পার্টিকেল আমি পেয়ে গেলাম m/na। আর ভলিউম যদি আমি বের করি, এই ডিসটেন্সটা যদি আমার a হয়, তাহলে ভলিউম হয়ে যাবে a কিউব। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে কি যায়নি? এবার এখানে পার্টিকেল কটা আছে? পার্টিকেল এক, যেটাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা এখানে ইকুয়েশন লিখি এরকম, mz বাই na a কিউব, mz বাই na a কিউব আমাদের ডেনসিটি। বোঝা গেছে? কিন্তু দেখো এই ইকুয়েশনটা তোমরা যদি সলভ করো, তাহলে তোমরা কিন্তু ভুল করে দেবে কি ধরনের প্রবলেমে। তাহলে আমি একটা তোমাদের প্রবলেম দেখাই, যে প্রবলেমটাতে তোমাদের এই জিনিসটা ভুল হতে পারে। দেখো দেখাই, ডেনসিটি অফ সিজিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। এখানে একটা তোমরা প্রবলেম পাবে, ডেনসিটি অফ সিজিয়াম ক্লোরাইড ইউনিট সেলে। ভালো করে শুনবে প্রবলেমটা আমি কি বলতে চাইছি, ভালো করে দেখবে। প্রবলেমটা বলছে ডিটারমাইন দ্য ডেনসিটি অফ সিজিয়াম ক্লোরাইড হুইচ ক্রিস্টালাইজেস ইন এ বিসিসি টাইপ স্ট্রাকচার, বডি সেন্টার্ড স্ট্রাকচার উইথ দ্য এজ লেন্থ এত পিকোমিটার। দ্য অ্যাটমিক মাসেস অফ সিজিয়াম অ্যান্ড ক্লোরিন আর এত এত রেসপেক্টিভলি। ঠিক আছে, ডেনসিটি ডিটারমাইন করতে বলেছে। তো এইখানে যদি তোমরা তোমাদের নর্মাল নিয়ম ফলো করতে যাও, তাহলে ভুলটা হবে। কিরকম নর্মাল নিয়মটা কি আছে দেখো, এখানে আমি তোমাদের বলছি তোমরা এই ইকুয়েশন যেটা ওরা এখানে ইউজ করেছে ডাইরেক্টলি, কিন্তু সেটা নাও তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এই জায়গাটাতে তোমরা দেখবে আমি কি বলতে চাইছি, ভালো করে শুনবে কি হচ্ছে। এক মিনিট। হ্যালো, আচ্ছা দেখো, তাহলে প্রবলেমটাকে যখন আমরা সলভ করতে চাইবো, তখনই তখনই কিন্তু যদি তোমরা তোমাদের যে চিরাচরিত যে ইকুয়েশন তোমরা ইউজ করো, তাহলে কি করবে? ধরো জেড এর মান বলো, জেড এর মান তোমরা কমেন্টে বলো দেখি জেড এর মান তোমরা কত বসাবে। কোশ্চেনটা কি হয়েছে, কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। কোশ্চেনটা আমি এখানে কপি করে নিই, কোশ্চেনটাকে আমি এখানে কপি করে নিই। ওকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই কোশ্চেনটা, নাকি আরো একটু বড় করতে হবে? লেখাতে এর থেকে বড় করা যাবে না।
ওকে, দেখো ওকে, প্রবলেমটা দেখো, তোমরা প্রবলেমটা দেখো, নিজেরা সলভ করার চিন্তা ভাবনা করো। কি বলেছে প্রবলেমটাতে? বলেছে ডিটারমাইন দ্য ডেনসিটি অফ সিজিয়াম ক্লোরাইড। সিজিয়াম ক্লোরাইডের ডেনসিটি বের করতে বলেছে। তা সিজিয়াম ক্লোরাইড তোমরা জানো বিসিসি স্ট্রাকচার, তাই না? তাহলে সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু তোমরা কত ধরবে? কমেন্টে তোমরা লেখো দেখি জেড ইজ ইকুয়াল টু কত ধরবে। কমেন্টে লেখো দেখি তোমরা জেড ইজ ইকুয়াল টু কত ধরবে সিজিয়াম ক্লোরাইড। সপ্তর্ষি, সুদীপ্ত, বলো জেড ইজ ইকুয়াল টু কত নেবে? সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ডিসিসি বডি সেন্টার হচ্ছে তার এ। কে বলছেন 2 নেবো? হ্যাঁ, সুদীপ্ত বলছে 2 নেবো। তাহলে জেড ইজ ইকুয়াল টু যদি আমরা 2 নিই তাহলেই হয়ে যাবে ভুল। বোঝা গেছে কি? তাহলে এইটাই তোমরা ভুলটা করবে, এই জন্য আমি প্রবলেমটা বলছি। এই প্রবলেমটাতেই তোমরা জেড নিয়ে ক্যালকুলেশন করতে গেলেই করে ফেলবে ভুল। সুতরাং তোমরা সাবধান থাকবে, ইকুয়েশনটাকে ইউজ করব না। জয়েন্টে যখন আমরা প্রবলেম সলভ করব তখন আমরা ওই যে জেনারেল ইকুয়েশন যেটা আমাদের কাছে আছে সেই ইকুয়েশনটা আমরা সলভ করব না। বোঝা গেছে কিনা? ভালো করে খেয়াল করে দেখো কি বলতে চাইছি আমি। বিসিসি বডি সেন্টারে আমি সিজিয়াম ক্লোরাইডের দেখছি, তাহলে সিজিয়াম একটা আছে আর ক্লোরাইড টোটাল কিন্তু একটা আছে। ভালো করে বুঝবে, সিজিয়াম একটা আছে আর ক্লোরাইড কিন্তু একটা আছে। তাহলে জেড ইজ ইকুয়াল টু যদি আমি 2 নিই তাহলে আমি কি করতাম দেখো, মোলার মাস অফ সিজিয়াম ক্লোরাইড ইনটু জেড Na ইনটু এ কিউব। তাহলে এটা রো বা ডেনসিটি তোমাদের বের হবে। তুমি জেড এর মান 2 বসালে এম এর মান বসাবে সিজিয়াম ক্লোরাইডের মাস। তাহলে সিজিয়াম ক্লোরাইডের যদি মাস বসাও তাহলে সিজিয়াম ক্লোরাইডের মোলার মাস কত হচ্ছে বলো? সিজিয়াম ক্লোরাইডের মোলার মাস হচ্ছে কত দেওয়া আছে দেখো, সিজিয়ামের দেওয়া আছে 133 আর এটা দেওয়া আছে 35.5। তাহলে মোলার মাস পেয়ে গেলে। তাহলে বলো তো এই যে মোলার মাস যখন আমি নিচ্ছি সেই সিজিয়াম ক্লোরাইডে একটা ক্লোরিন আছে কিনা? অলরেডি আছে। তাহলে তুমি এখানে যখন বসাচ্ছ এম এর জায়গায় এই ভ্যালুটা মোলার মাস অফ সিজিয়াম, এটাকে যখন 2 দিয়ে গুণ করছো তখন তুমি কি হিসাব করছো? দুটো সিজিয়াম আর দুটো ক্লোরিন। মাসটা কাদের নিচ্ছ? দুটো সিজিয়ামের মাস আর দুটো ক্লোরিনের মাস। বোঝা গেছে ব্যাপারটা কি? কিন্তু তোমার তো বডি সেন্টার কিউবে তো একটা সিজিয়াম আছে আর একটা ক্লোরিন আছে। কথা বোঝা গেছে কি যায়নি? তাহলে ওই জায়গাটাতে কিন্তু তোমাদেরকে ভুল করলে চলবে না। বোঝা গেছে কিনা? তাহলে আমাদের কি কাজ করতে হবে? কিন্তু জেড কনসিডার করতে হবে না। আমরা কি করব? আমরা পুরো ডাইরেক্ট ইকুয়েশন বসাবো যে ডেনসিটি মানে হচ্ছে মাস ওভার ভলিউম। মাস কত? মাস হচ্ছে এত, কারণ একটাই সিজিয়াম ক্লোরাইড আছে। টোটাল সিজিয়াম ক্লোরাইড কটা আছে? একটা। তাহলে মাস হচ্ছে এটা। তাহলে 133 প্লাস 30.5 ডিভাইডেড বাই Na ইন্টু এ কিউব। এটা হবে তোমাদের অ্যান্সার। বোঝা গেছে কিনা? তাহলে এই জায়গাটাতে কিন্তু তোমরা ভুল করবে না, জেড কনসিডার করার কোনো দরকার নেই। জেড কনসিডার করতে গেলেই তোমাদের ভুল হবে। জেড কখন কনসিডার করা যায়? যদি সমস্ত পার্টিকেল, তোমরা যদি একটা বিসিসি পার্টিকেল দেখো যেখানে সব পার্টিকেল গুলোই সেম, কিন্তু এখানে তো সেম না, এখানে সিজিয়াম আছে ক্লোরিন আছে, আলাদা আলাদা আছে। তাহলে যখন আলাদা আলাদা হবে তখন তোমাদের কাজ হবে কি, ইউনিট সেলটা ভালো করে খেয়াল করা যে ইউনিট সেলটার মধ্যে কোন কোন অ্যাটম আছে, কোন অ্যাটমটা কতটা আছে, তারপরে ডেনসিটি বের করবে। তাহলে প্রবলেমটা কখন হবে আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই। দেখো প্রবলেমটা এইরকম সময় তোমরা পাবে। এটা গেল একটা প্রবলেম, ধরা যাবে না। তাহলে দেখো এরা কি করেছে, এখানে জেড এর মান তোমরা 2 ধরতে, কিন্তু দেখো এরা জেড এর মান কত ধরেছে? জেড ইজ ইকুয়াল টু 1 ধরেছে। ভালো করে দেখো, বুঝতে পেরেছো? জেড ইজ ইকুয়াল টু 1 ধরেছে। তাহলে এই জায়গাটাতে
এরা ইম্পর্টেন্ট এটা করেছে, না হলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে অ্যান্সার। কারণ একটাই অ্যাটম আছে সিজিএম এর আর একটাই অ্যাটম আছে ক্লোরাইডের, ওই জন্য জেড ইজ ইকুয়াল টু তোমাকে কি কনসিডার করতে হবে, 1 কনসিডার করতে হবে, বা তোমরা জেড এর কনসিডারেশনের দরকারই নেই। আমি এমন আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, সেখানে দেখবে তোমরা জেড এর কনসিডারেশনের কোনো দরকার নেই। কেন? দেখো আমি কি ধরো তোমার কাছে একটা এফসিসি ল্যাটিস আছে, এবার দেখো এর ডেনসিটি তোমাকে বের করতে বলেছে, এফসিসি ল্যাটিস আছে তার ডেনসিটি তোমাকে বের করতে বলেছে, তুমি এফসিসি ল্যাটিসের জেড ইকুয়াল টু 4 ধরে ডেনসিটি বের করতে যাবে, হবে ভুল। কেন? কারণ ধরো তোমার এর কিছু অ্যাটম আছে যারা কর্নারে আছে, এফসিসিতে কর্নারে আলাদা অ্যাটম আছে, বোঝা গেছে, আর ফেসে আলাদা অ্যাটম আছে, ফেসের অ্যাটমগুলো আলাদা। তাহলে তুমি সবার জন্য তো মাস সেম কনসিডার করতে পারো না, ফেসের অ্যাটমগুলো আলাদা, কর্নারের অ্যাটমগুলো আলাদা। তোমার একটা এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে ফেসের অ্যাটম আলাদা, কর্নারের অ্যাটম আলাদা। তাহলে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে মাস অফ ইউনিট সেল বের করা, মাস অফ ইউনিট সেল মানে ইন্ডিভিজুয়াল অ্যাটমের মাস ইনটু কতটা আছে। তাহলে যেমন রেড অ্যাটমের, তাহলে মাস অফ রেড অ্যাটম, এটা এর আর লিখছি, বাই এন এ, তো একটা অ্যাটমের মাস। এরকম কটা আছে? এরকম আছে হচ্ছে 1/8 ইন্টু 8 প্লাস ব্ল্যাক অ্যাটম গুলো কতগুলো আছে? ব্ল্যাক অ্যাটম আছে 6টা, এটা ব্ল্যাক অ্যাটমের মাস বাই এন এ ইন্টু এটা আছে 6টা, কত করে দেয়? হাফ করে। তাহলে এইরকম করে তুমি টোটাল মাস বের করবে, জেড এর কনসিডারেশনে গেলেই ভুলটা হবে। করো তাহলে এটা হয়ে যাবে তোমার টোটাল মাস অফ ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল, তোমার ডেনসিটি বেরোবে। তাহলে কখনোই এই জায়গাটাতে এই ট্র্যাপে পড়বে না, কিন্তু তোমাদের এটা পরীক্ষার সময় কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে দেয় এবং ওই জায়গাতে সবাই ভুলটা করে ফেলে। ডেনসিটি বের করতে খুব ইজি কোশ্চেন থাকে, ডেনসিটি বের করা, ওদের ডেনসিটি বের করতে দিয়েছে, জেড ইজ ইকুয়াল টু এটা বসিয়ে দেবো, হয়ে যাবে অঙ্ক, কিন্তু হচ্ছে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কমেন্টে লেখো যদি কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার থাকে, তোমরা একবার নিচে টুক করে লিখে দাও যে বলো যে ঠিক আছে। ওকে, তাহলে তুমি ইন্ডিভিজুয়াল ওর মাস বের করবে, তারপরে সেটাকে ভলিউম দিয়ে ভাগ করবে, তাহলে তোমরা ডেনসিটি পেয়ে যাবে। এই দুটো জায়গা ভুল করবে না। ওকে, কোশ্চেনে তোমরা পাবে, দেখবে। চলো ওকে, এইচএস এর শিখি, কারণ এইচএস এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অ্যাটম হচ্ছে সেম থাকে, ওই জন্য ওখানে কোনো রকম অসুবিধা আমাদের হয় না। সেম অ্যাটম থাকলে তো অসুবিধাই নেই, সবার মাস তো সেম, বুঝতে পারো। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ডিফেক্টস, ক্রিস্টাল ডিফেক্টস। ডিফেক্টস মানে কি বলছে? ডিফেক্টস মানে বলা হয় যে ধরো তোমার কাছে একটা ল্যাটিস পয়েন্ট ছিল, এরকম ল্যাটিস পয়েন্ট ছিল। আচ্ছা, ল্যাটিস পয়েন্ট মানে কি? ল্যাটিস পয়েন্ট মানে ইনডিস্টিংগুইশেবল, তাকে আলাদাভাবে চেনা যাবে না। এবং এই ল্যাটিস পয়েন্টের মধ্যে তুমি যদি কোনো অ্যাটমকে বসাও, সেই অ্যাটমটা, তাহলে কোনো কারণে কোনো ল্যাটিস পয়েন্টে যদি অ্যাটম আমরা না বসাই, তাহলে সেই জায়গাটা ফাঁকা থেকে যাবে, তাহলে সেখানে একটা অ্যাটম বসার কথা ছিল, কিন্তু তাহলে ওই রকম পজিশনে আমরা কি বলবো? সেটাকে বলবো ডিফেক্ট। বোঝা গেছে? এবার ডিফেক্ট দু ধরনের হতে পারে, সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্ট মানে কি বোঝাবে? যে কোনো একটা পয়েন্টে অ্যাটম নেই, বোঝা গেছে? তাহলে পয়েন্ট ডিফেক্টটা কোথায় দেখা যাবে? ইন এ পয়েন্ট, একটাই পয়েন্ট। হ্যালো, ওকে, তাহলে একটাই পয়েন্ট থাকবে যেখানে পয়েন্টটা থাকবে মিসিং। আবার যদি এরকম কখনো কেস হয় যে একটা লাইন বরাবর, যে একটা ল্যাটিসের এরকম একটা লাইন বরাবর যতগুলো পয়েন্ট আছে, এই প্রত্যেকটা পয়েন্টেই কি হচ্ছে? একটাও অ্যাটম নেই, একটা লাইন বরাবর কোনো সবগুলো পয়েন্টে ডিফেক্ট দেখা যাচ্ছে, তাহলে সেই রকম ডিফেক্টকে আমরা কি বলবো? লাইন ডিফেক্ট। ওকে, লাইন ডিফেক্টে কি হবে? এন্টায়ার রোতে সব পয়েন্ট সবগুলোতে বাদ যাবে, এন্টায়ার রো অফ ল্যাটিস, একটা ল্যাটিসের একটা রো বরাবর যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেই অ্যাটম মিসিং থাকবে, বা পার্টিকেল যেগুলো থাকবে সেটা মিসিং থাকবে। যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে তাহলে সেটাকে বলবো পয়েন্ট ডিফেক্ট, আর কোনো একটা যদি এতে থাকে তাহলে সেটাকে বলবো লাইন ডিফেক্ট। আর একটাকে বলা হয় প্লেন ডিফেক্ট। প্লেন ডিফেক্ট মানে বুঝতেই পারছো
যে একটা তলে যতগুলো অ্যাটম থাকার কথা সব অ্যাটমগুলোই নেই, ওই তলটা ফাঁকা, তাহলে এরকম কেসকে আমরা বলবো তল বা প্লেন ডিফেক্ট। তো আমাদের সিলেবাসে যেটা আছে সেটা আমরা শুধুমাত্র পয়েন্ট ডিফেক্ট নিয়ে আলোচনা করব। ওকে, সিলেবাসে আমাদের হবে পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট কোনটা? পয়েন্ট ডিফেক্টকে আমরা, পয়েন্ট ডিফেক্ট মানে মধ্যে কোনো একটা অ্যাটম মিসিং থাকবে, ঠিক আছে, বা কোনো একটা পয়েন্টে মিসিং থাকবে, তাহলে কোনো একটা ল্যাটিস পয়েন্টে মিসিং থাকবে অ্যাটম, তখন আমরা সেটাকে বলবো পয়েন্ট ডিফেক্ট। তো পয়েন্ট ডিফেক্টকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি স্টয়কিওমেট্রিক, আমরা আসবো সবগুলোতে ডিটেলসে। স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। একটাকে আমরা বলি, আর একটা আমরা বলি নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়কিওমেট্রিক, ওকে, তাহলে একটা হচ্ছে স্টয়কিওমেট্রিক ডিফেক্ট, একটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট, আর একটা হচ্ছে নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে ডিফেক্ট পয়েন্ট ডিফেক্টের মধ্যে আমরা পাবো। এবার এদের বিভিন্ন ক্যাটাগরিগুলোকে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমি নাম্বারিং করে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর, ইমপিউরিটি ডিফেক্ট 2 নম্বর, নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট 3 নম্বর। চলো আলোচনা করি প্রথমে স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। 1 নম্বরটা প্রথমে আমরা আলোচনা করি। ডিফেক্ট থেকে তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন হবে, থিওরিটিক্যাল প্রশ্ন তোমরা ডিফেক্ট থেকে পাবে, তাহলে সুতরাং এই জায়গাটা তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে। কারণ থিওরিটিক্যাল প্রবলেম কিন্তু একটু তোমাকে ভেবেচিন্তে অ্যান্সার দিতে হবে। তাহলে আমরা আলোচনা করছি স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। স্টয়কিওমেট্রিক ডিফেক্টস এর ক্ষেত্রে আমি কি বলছি দেখো, স্টয়কিওমেট্রিক ডিফেক্টসকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, ভালো করে শুনবে, এটাকে আবার দুটো মেট্রিক ডিফেক্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। এই দুটো ক্যাটাগরির মধ্যে আমি একটা ক্যাটাগরিকে এখানে লিখছি, একটা ক্যাটাগরি ভ্যাকান্সি ডিফেক্ট, ভালো করে শুনবে, ভ্যাকান্সি ডিফেক্ট, আর একটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। ভ্যাকান্সি ডিফেক্টস কোনটা? মনে করো তোমার এইরকম পার্টিকেল থাকার কথা, এরকম পার্টিকেল থাকার কথা, ল্যাটিস পয়েন্টে তোমার পার্টিকেল গুলো এভাবে সাজানো থাকার কথা, এরকম ধরো তোমার ল্যাটিস পয়েন্টে পার্টিকেল সাজানো থাকার কথা। এগুলো কোনো কারণে কোনো একটা পয়েন্টে কোনো একটা ল্যাটিসে নেই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে এটা আমি এই করে দিচ্ছি, এটা আমি ইরেজ করে দিচ্ছি, কোনো কারণে এই পয়েন্টে কোনো একটা অ্যাটম নেই, তার মানে এই জায়গাটা তোমার কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে এইখানে একটা দেখো তো, তাহলে এখানে তাহলে পয়েন্ট কি, তাহলে ল্যাটিস পয়েন্ট হচ্ছে ভ্যাকান্ট থাকছে, তাহলে এখানে হচ্ছে ল্যাটিস পয়েন্ট কি থাকছে, ভ্যাকান্ট থাকছে। তার মানে এই যে এর ভ্যাকান্সি, এর যে এই যে অ্যাটমটা আছে এর যে ভ্যালেন্সি আছে, ভ্যালেন্সিও কমে যাচ্ছে, কারণ এর ভ্যালেন্সি তো 4 হওয়ার কথা ছিল কিন্তু এর সঙ্গে কানেক্টেড, এটার সঙ্গে নেই, এখানে ফাঁকা থাকছে। আর যেহেতু ভ্যাকান্ট স্পেস তৈরি হচ্ছে ল্যাটিস পয়েন্টে, আমরা এটাকে বলছি ভ্যাকান্সি ডিফেক্ট, এবং এটা যেহেতু একটা পয়েন্টে হচ্ছে, এটা একটা পয়েন্ট ডিফেক্টের ভাগ। এবং এটাকে স্টয়কিওমেট্রিক কেন বলছি, এখান থেকে যদি কোনো একটা অ্যাটমের যদি কমে যায়, তাহলে কিন্তু এর যে অ্যাকচুয়াল স্ট্রাকচার বা অ্যাকচুয়াল যে ফর্মুলা সেটা কিন্তু চেঞ্জ হবে না। কাদের ক্ষেত্রে পসিবল হবে, যদি এটা সবগুলো সেম অ্যাটম হয়, তাহলে অল আর সেম পার্টিকেল, সবগুলো সেম পার্টিকেল। মনে করো তুমি একটা আয়রনের সলিড নিয়েছো বা কপারের সলিড নিয়েছো, কপার সলিড, এবার ধরো ওই কপার ক্রিস্টালটার মধ্যে থেকে যদি একটা কপার অ্যাটম মিসিং থাকে, তাহলে কি কপারের তুমি ফর্মুলাটাকে কি আলাদাভাবে লিখবে, তুমি কপারই লিখবে, বোঝা গেছে কিনা। তার মানে কি ওর যে স্টয়কিওমেট্রি ওটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওই জন্য এটাকে কি বলবো আমরা, স্টয়কিওমেট্রিক ডিফেক্ট বলবো। যেহেতু ভ্যাকান্সি তৈরি হচ্ছে আমরা এটাকে ভ্যাকান্সি ডিফেক্ট বলবো, যেহেতু একটা পয়েন্ট হচ্ছে এটাকে আমরা পয়েন্ট ডিফেক্টও বলবো। বলতো যে এই যে ডিফেক্টটা যদি হয়, এই ডিফেক্টটাতে ডেনসিটির কিরকম চেঞ্জ হবে, ডেনসিটি আমাদের এই ডিফেক্টের ক্ষেত্রে ডেনসিটি চেঞ্জ কিরকম হবে, ডেনসিটি কমে যাবে, কারণ যেহেতু ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, ভয়েড তৈরি হচ্ছে, তাহলে যত ভয়েড তৈরি হবে তত মাস কমে যাবে আর তত ডেনসিটিও কমে যাবে, তাই ডেনসিটি ডিক্রিজ করে।
তাহলে ডিক্রিজ ইন ডেনসিটি। তাহলে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন ডিফেক্টটার জন্য ক্রিস্টালের ডেনসিটি কমে যায়, তাহলে ভ্যাকান্সি ডিফেক্ট সেটা একটা অ্যান্সার হবে, যে ভ্যাকান্সি ডিফেক্ট যদি হয় তাহলে ক্রিস্টালের ডেনসিটি কিন্তু কমে যায়। ডিফেক্ট আমরা কি করে তৈরি করতে পারি? এই ধরনের ডিফেক্টকে আমরা কি করতে পারি, এটাকে হিট করে করতে পারি, হিট করে করতে পারি, ঠিক আছে, বাই হিটিং। তাহলে হিটেড করা হয়। প্রথমে হচ্ছে এইখানে ক্রিস্টালটা নিয়ে যদি হিট করি তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা ক্রিস্টালের অ্যাটম কি হয়, ভেপারাইজ হয়ে চলে যেতে পারে। যে কোনো এর ক্ষেত্রে ক্রিস্টালের মধ্যে থেকে একটা অ্যাটম কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে, কাইনেটিক এনার্জি যদি বেশি হয় সে বেরিয়ে চলে যাবে, তাহলে সেই জায়গাতে ভ্যাকান্ট তৈরি হবে। তাহলে এটা যেহেতু হিট দিয়ে করা হয়, এই জন্য এই যে ডিফেক্টগুলোকে, এই দুটো ডিফেক্টকেই অনেক সময় বলা হয় থার্মোডাইনামিক ডিফেক্টস। কি বলা হয়? থার্মোডাইনামিক, ওকে, এটাকে থার্মোডাইনামিক্স ডিফেক্টস বলা হয়। আবার এটা যেহেতু ইন্টারস্টিশিয়াল সাইট তৈরি করছে, ভয়েড তৈরি করছে, বা এটা 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 যেহেতু মানে একটা ইন্ট্রিনসিক ব্যাপার, ঠিক আছে, ইন্ট্রিনসিক ব্যাপার, এটাকে অনেক সময় আবার ইন্ট্রিনসিক এফেক্ট ডিফেক্টও বলা হয়। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেম জিনিসকে রিপ্রেজেন্ট করবে। থার্মোডাইনামিক ডিফেক্ট, ইন্ট্রিনসিক ডিফেক্ট, এরা কিন্তু সবই এই ডিফেক্টের মধ্যে পড়বে, এবং ভ্যাকান্সি ডিফেক্ট তাদের একটা ক্যাটাগরি। ওকে, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস হচ্ছে যে তোমার এরকম ছিল, পার্টিকেল সাজানো ছিল, ল্যাটিস তোমার ক্রিস্টালটা ছিল, এবং ক্রিস্টালগুলো যে ভয়েড তৈরি করছে, এই ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো ভয়েড আছে। তাহলে এই ভয়েডের মধ্যে যদি বাইরে থেকে কোনো এক্সট্রা পার্টিকেল চলে আসে, তাহলে এই পার্টিকেলটা এখানে থাকার কথা ছিল না, তাহলে এই পার্টিকেলটা ওখানে চলে এলো এক্সট্রা। এই জন্যে আমরা এটাকে কি বলবো, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল কথাটা মানে হচ্ছে ভয়েড, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, পার্টিকেল অকুপাই ইন ইন্টারস্টিশিয়াল সাইট বা ভয়েড। পার্টিকেল যেহেতু ভয়েডের মধ্যে অকুপাই করে, ওই জন্য এটাকে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বলা হয়। আবার দেখো, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের ক্ষেত্রে বলো ডেনসিটি কি হবে? তো বাইরে থেকে অ্যাটম জুড়েছে, তার মানে কি হবে, সেখানে কিন্তু ডেনসিটি কিন্তু ইনক্রিজ করবে। তাহলে ডেনসিটি কি হয়, ডেনসিটি ইনক্রিজ করে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা কি? তাহলে এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে যদি জিজ্ঞেস করে যে কোন ডিফেক্টের ক্ষেত্রে ডেনসিটি ইনক্রিজ করে, তাহলে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হবে তার অ্যান্সার। ওকে, তাহলে এটা কাদের ক্ষেত্রে হবে, এইমেট্রিক ডিফেক্টের কাদের ক্ষেত্রে হবে? যারা নন আয়নিক সলিড আছে, নন আয়নিক সলিড বা সলিড যেটা সিঙ্গেল পার্টিকেল, একটা টাইপের পার্টিকেল দিয়ে তৈরি, সিঙ্গেল টাইপের পার্টিকেল দিয়ে তৈরি হবে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। কিন্তু যদি আয়নিক সলিডের ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট হবে, জিনিসটা একই থাকবে, শুধু নামটা আলাদা হবে। সেম জিনিস আয়নিক সলিডের ক্ষেত্রে আলাদা বলবো আমরা। তাহলে দেখো আমি এখানে বলছি তোমাদের আয়নিক সলিডের ক্ষেত্রে, তাহলে লেখো ফর আয়নিক সলিড, যদি সলিডটা আয়নিক হয়। আয়নিক সলিডস এর ক্ষেত্রে আয়নিক সলিড সবসময় কি হবে, তুমি যাই করো না কেন, আয়নিক সলিডের মধ্যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি থাকবে, তাই না? তাহলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বলতে আমি বোঝাচ্ছি যে আয়নিক সলিডটা সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করবে, ক্যাটায়ন অ্যানায়নের টোটাল চার্জ কি থাকবে, সবসময় মেনটেন করার চেষ্টা করবে। এর উপর আমরা এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি শর্টকি ডিফেক্ট, ভালো করে শুনবে, এটা শর্টকি ডিফেক্ট। শর্টকি ডিফেক্টস হচ্ছে, কোনটাকে শর্টকি ডিফেক্টস আমরা বলছি, এই যে ভ্যাকান্সি ডিফেক্ট যদি আয়নিক সলিডের মধ্যে হয় তাহলে এটাকে বলা হবে শর্টকি ডিফেক্ট। কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে ভ্যাকান্সি ডিফেক্ট,
ইন আয়নিক সলিড। আয়নিক সলিড, তাহলে আয়নিক সলিডের মধ্যে যদি ভ্যাকান্সি ডিফেক্ট হয় সেটাকে আমরা বলবি শর্টকি ডিফেক্ট। কিরকম হবে, আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। ধরো এরকম আমার কাছে পার্টিকেল আছে, ক্রিস্টাল ধরো এইটুকু, এটা এইটুকুই আঁকছি শুধু, মানে আরো বানিয়ে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে, বোঝা গেছে। এবার দেখো ক্যাটায়ন অ্যানায়ন, তাহলে ধরো ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন মিলে ক্রিস্টালের মধ্যে থাকবে আয়নিক সলিডের ক্ষেত্রে, পার্টিকেল কেউ ক্যাটায়ন কেউ অ্যানায়ন। এবার কি হবে, ধরো কোনো কারণে ভ্যাকান্সি ডিফেক্ট তৈরি হলো। ভ্যাকান্সি ডিফেক্ট মানে কি, ভ্যাকান্সি ডিফেক্ট মানে কোনো একটা পয়েন্টে কোনো একটা অ্যাটম চলে যাবে। তাহলে ধরে নাও যে এইখান থেকে এইটা বেরিয়ে গেল নেগেটিভ পার্টটা, তাহলে নেগেটিভ যদি অ্যাটমটা বেরিয়ে যায় তাহলে সাথে সাথেই ক্রিস্টালের কোথাও না কোথাও থেকে সেম চার্জ মেনটেন করার জন্য ক্যাটায়নও বেরিয়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? তার মানে এখানে যতগুলো ক্যাটায়ন, যতটা চার্জের ক্যাটায়ন বেরিয়ে যাবে ততটা চার্জেরই অ্যানায়ন বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে একটা জিনিস তাহলে আমাদের মনে রাখতে হবে যে চার্জ যেটা হবে, চার্জ অন ক্যাটায়ন, এটা চার্জ বলছি, চার্জ অন ক্যাটায়ন যেটা ইকুয়াল টু হয়ে যাবে কি চার্জ অন অ্যানায়ন। কারা, যারা বেরিয়ে যাচ্ছে, ডিফেক্ট যেখানে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটাতে ডেনসিটি কি হবে বলো? ডেনসিটি যেহেতু বেরিয়ে যাচ্ছে অ্যাটম, ভ্যাকান্সি ডিফেক্টের ডেনসিটি কি হয়? ডেনসিটি ডিক্রিজ করে, তাহলে ডিক্রিজ করবে, ডিক্রিজ ইন ডেনসিটি, ডিক্রিজ ইন ডেনসিটি। তারপরে ধরো যে কাদের ক্ষেত্রে এটা পসিবল হয়, জেনারেলি তাদের ক্ষেত্রে হয় যাদের ক্ষেত্রে সাইজ অলমোস্ট সেম হয়। তাহলে কি বললাম, এটা তাদের ক্ষেত্রেই দেখা যায় যাদের ক্ষেত্রে ক্যাটায়ন সাইজ অলমোস্ট ইকুয়াল টু কি হয়, তাহলে যে সমস্ত সলিডের ক্ষেত্রে ক্যাটায়নের সাইজ আর অ্যানায়নের সাইজ প্রায় সমান হয় তাদের ক্ষেত্রে এই ধরনের এক্সাম্পল দেখা যেতে পারে। তাহলে এক্সাম্পল দেখা যেতে পারে তাহলে কাদের মধ্যে, তাহলে NaCl এর ক্ষেত্রে দেখা যেতে পারে, কারণ NaCl এর ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন সেম আছে। KCl এর ক্ষেত্রে দেখা যেতে পারে ক্যাটায়ন অ্যানায়ন সেম। কি করে বুঝবে বলো তো, ইলেকট্রন সংখ্যা দেখবে, যদি ইলেকট্রন সংখ্যা সেম সেম হয় তাহলে ক্যাটায়ন অ্যানায়ন প্রায় সেম, মানে সেম দেখবে যে ওদের গ্রুপটা দেখবে যে কোন এতে থাকছে, পিরিয়ডে থাকছে, তাহলে বেশি ওরা ওখান থেকে তোমরা জায়গাটা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। সিজিয়াম ক্লোরাইড অলমোস্ট সেম হলে তাদের ক্ষেত্রে এই ধরনের ডিফেক্ট কিন্তু তোমরা দেখতে পাবে। আর একটা এক্সাম্পল আছে এখানে যেটা পরীক্ষাতে খুব জিজ্ঞেস করে, এটা তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। AgBr এর ক্ষেত্রে শর্টকি ডিফেক্ট দেখা যায়। তাহলে এটা পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে, নিচের কোনটিতে অপশন থাকবে AgBr, তাহলে AgBr এর কিন্তু অ্যানসারটা তোমাদের এর ক্ষেত্রে কিন্তু শর্টকি ডিফেক্ট খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে কি? তাহলে এটা গেল হচ্ছে শর্টকি ডিফেক্ট ইন, শর্টকি ডিফেক্ট তাহলে কি, আয়নিক সলিডের মধ্যে ভ্যাকান্সি ডিফেক্ট, সেটাকে আমরা বলছি শর্টকি ডিফেক্ট। ওকে, এবার দেখো এবার কেসটা দেখো কিরকম। মনে করো আমি এবার আলোচনা করছি যেটাকে, সেটা বলা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট, এটাকে বলা হবে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্ট কেমন হবে, ধরো তোমার এরকম ক্যাটায়ন অ্যানায়ন সাজানো আছে, ঠিক আছে, আমি আর লিখছি না, এইটুকুই লিখছি। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন, যেরকম ভাবে ক্রিস্টালটা সাজানো থাকবে সাজানো আছে। আর আরো একটা বানাতে হবে, ঠিক আছে। দেখো এটা এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে এখানকার কোনো একটা ক্যাটায়ন বা কোনো একটা অ্যানায়ন, জেনারেলি ক্যাটায়ন, কারণ ক্যাটায়নের সাইজ ছোট হয়, ক্যাটায়নটা কি করলো, এর যে পজিশন ছিল সেই পজিশনে না থেকে ও চেঞ্জ করে ভয়েডের মধ্যে চলে গেল। এখানে ভয়েড আছে, ফাঁকা জায়গা, এটা ফাঁকা জায়গা, তাহলে ক্যাটায়নটা কি করলো, তার জায়গা চেঞ্জ করে কি করলো, ভয়েডের মধ্যে ঢুকে গেল। তাহলে এটা তো সেই পয়েন্ট ডিফেক্টিভ হয়ে গেল, বোঝা গেছে কিনা। ইন্টার ভয়েডের মধ্যে চলে গেল ক্যাটায়নটা। বা অ্যানায়নটাও কি করলো, ক্যাটায়নই জেনারেলি হয়, ক্যাটায়নের যেহেতু সাইজ ছোট, ক্যাটায়নটা অন্য একটা ক্যাটায়নের ক্ষেত্রে, তাহলে ক্যাটায়নটা যদি ভয়েডের মধ্যে চলে যায় তাহলে এটা কি ধরনের ডিফেক্ট আমি বলবো, যে এটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট।
তখন কি বলি? ইন্টারস্টিশিয়াল মানে ভয়েড, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বললাম। তাহলে বলো তো এই যে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে এখানে ডিলোকালাইজেশন হয়েছে ক্যাটায়নের, ওই জন্য এটাকে অনেক সময় ডিলোকালাইজেশন ডিফেক্টও বলবো। ডিফেক্ট, ডিলোকালাইজেশন ডিফেক্ট, তার মানে ক্যাটায়নের ডিলোকালাইজেশন হয়েছে, ক্যাটায়ন একটা পজিশন থেকে আরেকটা পজিশনে চলে গেছে। বলো আমাদের আগে যে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট দেখেছিলে যেটা অ্যাটমের ক্ষেত্রে যে বা সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে, তাতে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হলে ডেনসিটি ইনক্রিজ করছিল, কিন্তু এখানে কি হবে? এখানে যেহেতু একই ক্রিস্টালের মধ্যে এরা শুধু জায়গা চেঞ্জ করছে, পজিশন চেঞ্জ করছে, তাহলে মাস তো একই থাকবে, তাহলে ওই জন্য ডেনসিটি ডাজ নট চেঞ্জ। তাহলে এইখানে মনে রাখতে হবে ডেনসিটি ডাজ নট চেঞ্জ। তাহলে এই জায়গাটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যে এইটার এই যে এফেক্টটা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু ডেনসিটি চেঞ্জ হয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যাবে, কারণ এত জায়গা দেখলাম আমরা ডেনসিটি কোথাও না কোথাও কিন্তু চেঞ্জ হচ্ছে। কখন পসিবল হতে পারে? তাহলে তখনই পসিবল হবে যখন ক্যাটায়নটা ছোট হবে সাইজে, অ্যানায়নটা বড় হবে। ক্যাটায়নটা ছোট হলেই তবে না সে ভয়েডের মধ্যে চলে যাবে। তাহলে এখানে কি হবে? তখনই হবে যদি লার্জ ডিফারেন্স ইন সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তাহলে এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এক্সাম্পল কি নেওয়া যায়? এক্সাম্পল হচ্ছে জিঙ্ক সালফাইড, এক্সাম্পল নেওয়া যায় AgI। আবার ইম্পর্টেন্ট এক্সাম্পল হিসেবে তোমরা নিতে পারো এখানে আবারও AgBr। AgBr হচ্ছে, এখানেও দেখো আছে AgBr। AgBr এর ক্ষেত্রে শর্টকি ডিফেক্টও দেখা যায়, AgBr এর ক্ষেত্রে ফ্র্যাঙ্কেল ডিফেক্টও দেখা যায়। তাহলে পরীক্ষায় যদি কোনো কারণে প্রশ্ন আসে যে কার ক্ষেত্রে দুটো ডিফেক্টই দেখা যায়, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এবং শর্টকি ডিফেক্ট, তাহলে তোমার অ্যান্সার কি হবে? Ag। ওকে, বলো সবাই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রথম ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্ট। হ্যাঁ, যে প্রথম কাইন্ড অফ পয়েন্ট ডিফেক্ট আমরা আলোচনা করে নিলাম, যেটা হচ্ছে স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্রিস্টালের যে স্ট্রাকচারের স্টয়কিওমেট্রি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট যে ডিফেক্ট আমরা দেখব সেটা হচ্ছে সেকেন্ড ডিফেক্ট আমাদের, সেটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি ডিফেক্ট বলতে কি বলছে? মনে করো তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আমরা স্ট্রনশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যখন ক্রিস্টালাইজ করছে তখন স্ট্রনশিয়াম ক্লোরাইড তার সঙ্গে মিশিয়ে দিলাম। তাহলে এবার সেটা হচ্ছে নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়কিওমেট্রিক ডিফেক্টে কি হবে? নন স্টয়কিওমেট্রিক ডিফেক্টে তোমার কিন্তু ফর্মুলা আর সেম থাকবে না, ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। কিরকম? আমরা এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি, তার মধ্যে আমাদের একটা ক্যাটাগরি হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, আর একটাকে বলি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এই দুটো নিয়ে আমি একটুখানি বলে নিই হালকা করে। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। মনে করো তোমার কাছে একটা NaCl ক্রিস্টাল আছে, NaCl সলিড। তুমি এই NaCl সলিডকে সোডিয়াম ভেপার দিয়ে হিট করলে, মানে সোডিয়াম ভেপার ওর মধ্যে দিয়ে পাঠালে, তাহলে কি হবে? ভালো করে শুনবে, সোডিয়াম ভেপার দিলে কি হবে? আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে ধরো এইরকম সিচুয়েশন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন। ওকে, এটা ধরো তোমার সিচুয়েশন আছে। এবার তুমি এর মধ্যে দিয়ে কি পাঠালে? সোডিয়াম ভেপার, সোডিয়ামের ভেপার পাঠালে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে।
তো সোডিয়াম ভেপার যখন সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে পাঠাবে, সোডিয়াম ভেপার কি করবে, এখান থেকে একটা ক্লোরিনকে নিয়ে যাবে, ক্লোরাইড আয়নকে বের করে নিয়ে যাবে। তাহলে কি করবে, এখান থেকে একটা ক্লোরাইড আয়ন বের করে নিয়ে যাবে, নিয়ে ও কি করবে, NaCl তৈরি করবে। তাহলে এখান থেকে ক্লোরাইড আয়ন নিয়ে গেছে Na-Cl-, আর নিজে কি হয়ে যাবে, Na+। তাহলে যখন ও ক্লোরাইড আয়নটা এখান থেকে বের করে নিয়ে যাবে, তখন এই পজিশনে যে ইলেকট্রনটা Na এর সঙ্গে ছিল প্রথমে, ছেড়ে দিয়েছে যেটা, সেই ইলেকট্রনটা এখানে ছেড়ে দিয়ে যাবে। সিচুয়েশনটা বোঝা তো কিরকম হচ্ছে। তার মানে যে সেন্টারটাতে আগে ক্লোরাইড আয়নটা ছিল, সেই সেন্টারটাতে সোডিয়াম ওর ইলেকট্রনটাকে ছেড়ে সেখান থেকে নিয়ে NaCl ভেপার হিসাবে বেরিয়ে যাবে। তাহলে আমরা যখনই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে NaCl দেব, NaCl এর মধ্যে সোডিয়াম ভেপার দেব, তাহলে NaCl এর মধ্যে সোডিয়াম ভেপার দিলে সোডিয়াম কি করবে, NaCl থেকে একটা ক্লোরাইড আয়নকে নিয়ে বেরিয়ে যাবে এবং সেখানে একটা ইলেকট্রনকে ছেড়ে যাবে। তাহলে দেখো, আমার আগে সোডিয়াম যতগুলো ছিল, ক্লোরাইডও ততগুলো ছিল। এবার ক্লোরাইড বেরিয়ে গেছে, তাহলে এক্সেস কে থাকছে, সোডিয়াম। তাহলে এটা হয়ে যাবে একটা মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল কিন্তু এক্সেস পরিমাণে থাকবে। তাহলে এখানে তাহলে কন্ডিশন কি হয়ে দাঁড়ালো, তাহলে কন্ডিশন দাঁড়ালো হচ্ছে এক্সেস ইন সোডিয়াম বেশি পরিমাণে থাকছে, তাহলে এটা হচ্ছে এক্সেস, মেটাল এক্সেস হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই যে ইলেকট্রনটা, এই ফ্রি ইলেকট্রনটা তাহলে কোথায় থাকছে, কোথায় থাকছে, দেখো অ্যানায়ন যেখানে সেখানে ইলেকট্রন থাকছে। এবার তাহলে ফ্রি ইলেকট্রন ইন অ্যানায়নিক সাইট, এরা কিন্তু ইলেকট্রিসিটি করতে পারে না, কন্ডাক্ট করতে পারে না। কিন্তু যখনই এরকম মানে মেটাল এক্সেস তৈরি হবে, কি কন্ডাক্ট করতে পারবে, তাহলে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, কারণ ফ্রি ইলেকট্রন আছে। এবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারা মানে তো সোডিয়াম ক্লোরাইড, সলিড সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে, একটা জিনিস আমাদের বুঝতে সাহায্য করবে যে এখানে আদৌ এই ধরনের ডিফেক্ট তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, এই যে সেন্টারটা যেখানে ইলেকট্রনটা থাকে, এটাকে আমরা কি বলি, এটা তোমরা জানো, এটাকে আমরা বলি এফ সেন্টার। এফ কথাটার মানে হচ্ছে ফারবেন জেন্টার। এফ কথাটার মানে হচ্ছে ফারবেন জেন্টার। তাহলে ফারবেন জেন্টার কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে কালার সেন্টার। তাহলে এটাকে আমরা কি বলি, এফ সেন্টার বা ফারবেন জেন্টার সেন্টার বা কালার সেন্টার। কালার সেন্টার কেন বলা হয়, কারণ এটা তো ফ্রিট্রন, এটা ভিজিবল লাইটকে অ্যাবজর্ব করতে পারবে, অ্যাবজর্ব করে এই হায়ার এনার্জি এক্সাইটেড স্টেটে যাবে। এবার সেই হায়ার এনার্জি স্টেট থেকে যখন ওটা আবার ব্যাক করবে, তখন আবার ওই পরিমাণ এনার্জি রিলিজ করবে। যে লাইটটাকে ও অ্যাবজর্ব করেছে, সেই লাইটটাই কিন্তু আমাদেরকে যখন আবার সে এমিশন করবে সেই লাইটটাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি দেখব যে সোডিয়াম ক্লোরাইডেরটা কিন্তু আমরা কালার দেখতে পাবো। তো তখন আমরা দেখি যে এই যদি এফ সেন্টার তৈরি হয় সোডিয়াম ক্লোরাইডে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের কালারটা হয়ে যায় হচ্ছে ইয়েলো কালারে সোডিয়াম ক্লোরাইডের কালারটা হয়। দেখবে তোমরা অনেক দিন ধরে যদি সোডিয়াম ক্লোরাইড কোনো বোতলে রেখে দাও, তাহলে দেখবে যে ওটা ধীরে ধীরে ইয়েলোইশ হতে থাকে, যেটা এই কারণটার জন্যই হয়। বোঝা গেছে? এবার আমি কি বলছি, এখানে তাহলে সোডিয়াম ক্লোরাইডের ইয়েলো কালার, তাহলে আমাদের আরো কয়েকটা কালার জেনে নিতে হবে। যেমন লিথিয়াম ক্লোরাইড, এটার এই কারণের জন্য হয় পিঙ্ক। আমাদের আছে পটাশিয়াম ক্লোরাইড, যেটার এই, ঠিক আছে, তাহলে দুটোই রিজন হচ্ছে সেম। ঠিক আছে, যে এফ সেন্টার তৈরি হয় এবং তার জন্য কালার হয়। আবার হচ্ছে জিঙ্ক অক্সাইডকে যদি আমরা হিট করি, তাহলে জিঙ্ক অক্সাইডও কি করে, এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে যায়, অক্সিজেন হিসেবে বেরিয়ে যায়, তাহলে জিঙ্ক 2+ আর 2 ইলেকট্রন এখানে এক্সেস হিসেবে থাকে এফ সেন্টারে। তাহলে এখানে এই দুটো ইলেকট্রনের জন্য জিঙ্ক অক্সাইডের কিন্তু এই ধরনের কালার দেখা যায়, এবং জিঙ্ক অক্সাইডেরও কালার হয় ইয়েলো কালার। বোঝা গেছে? জিঙ্ক অক্সাইডকে হিট করলে ইয়েলো কালার হয়, সেটাও এই রিজনের জন্যই হয়ে যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? সবাই ক্লিয়ার এটুকু? কারো কোনো অসুবিধা নেই তো? তাহলে এটা হয়ে গেল আমাদের মেটাল এক্সেস ডিফেক্ট। তাহলে মেটাল বেশি পরিমাণে থাকবে, তাহলে এটাকে আমরা বলবো মেটাল এক্সেস ডিফেক্ট। তাহলে দেখো তো, মেটাল যদি এক্সেস হয়ে যায়, তাহলে কিন্তু
তোমার স্টয়কিওমেট্রি কিন্তু স্টয়কিওমেট্রি কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে, তাই না? সোডিয়াম বেশি থাকবে, ক্লোরাইড কম থাকবে। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক তার মানে হচ্ছে 1 or 2 ইলেকট্রন। ভালো করে শুনবো, 1 or 2 আনপেয়ার্ড ইলেকট্রন। একটা অথবা দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে সেটাকে প্যারাম্যাগনেটিক বলবো আমরা, ঠিক আছে? আছে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক কখন হবে? যখন আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 3, 4, 5 তখন তাকে বলবো ফেরোম্যাগনেটিক। এটা আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা। আর 4 নম্বর হবে অ্যান্টি ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক যে দুটো ফেরোম্যাগনেটিক আছে, যার একটার ক্ষেত্রে ম্যাগনেটিক মুভমেন্ট এই দিকে আর একটার ক্ষেত্রে অপোজিট দিকে, আলটিমেটলি এদের ম্যাগনেটিক মুভমেন্ট, তখন আমরা সেটাকে বলি অ্যান্টি ফেরোম্যাগনেটিক। তাহলে বোঝা গেছে প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিকের পার্থক্যটা বুঝবে। প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিকের পার্থক্য হচ্ছে এটা। এবার এখানে আমি তোমাদের একটা কনসেপ্টকে বলে দিই, যেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন আসবে, সেগুলো তোমরা পেয়ে যাবে। আমরা যদিও চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা আবার পড়বো, তবু আমি এখানে বলে দিই। এটা হচ্ছে কি, যে আমরা বন্ডিং চ্যাপ্টারে গিয়ে দেখবে যে কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক তোমাদেরকে জিজ্ঞেস করে বন্ডিং চ্যাপ্টারে। প্রচুর প্রশ্ন এরকম থাকবে। তো সেখানে হচ্ছে যে যদি ইভেন নাম্বার অফ ইলেকট্রন থাকে, জোড় সংখ্যা, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। কিন্তু এটার এক্সেপশন থাকবে। এক্সেপশন কোথায়? এক মিনিট। এটা এক্সেপশন হচ্ছে দুটো, এক হচ্ছে 10 আর 16। কি বললাম, বোঝা গেল? ইভেন নাম্বার অফ ইলেকট্রন থাকলে সেটাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক, এবং যদি 10টা বা 16টা ইলেকট্রন থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে না, সেটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। ঠিক আছে? কেমন দেখো, এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কাছে বললো অক্সিজেন। অক্সিজেনে কটা ইলেকট্রন আছে? 16টা। তাহলে অক্সিজেন কি হয়ে যাবে? প্যারাম্যাগনেটিক। কথা বোঝা গেল? তার মানে যদি 10 বা 16টা ইলেকট্রন থাকে তাহলে সেটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। তাহলে ধরো B2 বললো, B2 তে 10টা ইলেকট্রন আছে, হয়ে যাবে প্যারাম্যাগনেটিক 10 আর 16 এর ক্ষেত্রে। বাকি সমস্ত ইভেনের ক্ষেত্রে কি হবে? ডায়াম্যাগনেটিক। আর যদি অড নাম্বার অফ ইলেকট্রন থাকে টোটাল, তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে? প্যারাম্যাগনেটিক। এটাতে আর কোনো কনফিউশন নেই, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক কখন হবে? ইলেকট্রন থাকে। যেমন তোমাকে এক্সাম্পল দিল যে বলো N2+ কি হবে? ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? বললো যে O2 মাইনাস বা O2 2- বা O2 এরকম যদি তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে, যে এটার মধ্যে কোনটা কি রকম হবে বলো, তাহলে তুমি কি বলবে? N2+। কি বলবে? N2 তে হচ্ছে 14টা থাকে, তার মানে 13টা, তাহলে এটা হবে প্যারা। ওকে। O2 মাইনাস 16 17টা, মানে এটাও প্যারা। O2 মাইনাস মানে 16টা থাকে আর দুটো 18টা, 18টা হলে কি হবে? ইভেন নাম্বার, তার মানে ডায়া। অক্সিজেনের 16টা থাকে, ডায়া হওয়ার কথা কিন্তু 16তে ব্যতিক্রম, তাহলে এটা প্যারা। তাহলে এই ট্রিকটা মনে রাখলে দেবো তোমরা যে ওই যে চ্যাপ্টারটা আছে কি বলে তোমাদের বন্ডিং চ্যাপ্টারে গিয়ে যত ডায়া প্যারার প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু তোমরা পড়ে নেবে, ঠিক আছে? ম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক যা আছে সব পড়ে নেবে, সেম অর্ডার। ওখান থেকে আরেকটা জিনিস বলে দিই, একটা কনসেপ্ট বলে দিই, সেটা হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার বের করতে বলে। বন্ড অর্ডার হচ্ছে প্রপোর্শনাল 1 / বন্ড লেন্থ। এটা তোমরা জানো, বন্ড অর্ডার বা বন্ড লেন্থ যাই জিজ্ঞেস করুক একই ব্যাপার। বন্ড অর্ডার মানে যে লেন্থ হচ্ছে, যে বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থ তত কম হবে। এটার জন্য একটাই ট্রিক তোমরা ইউজ করবে, সেটা হচ্ছে কি, যে 14 যদি হয় ইলেকট্রন সংখ্যা তাহলে বন্ড 14 থেকে এদিকে এক এক করে কম বাড়াবে, তারপরে 15 16 17 18, এটা এক 0.5 করে 2.5 2 1.5 1। যদি এইদিকেও 13 12 11
তাহলে এটাও পয়েন্ট করে কমবে, তাহলে 2.5, এটা কত হয়ে যাবে 2 এটা হয়ে যাবে 1.5 আর 10-এ 1। কথা বোঝা গেছে? তাহলে এটা আমাদের নিয়ম হবে। তাহলে যদি বলা হয় যে O2 এর বন্ড অর্ডার কত, O2 2 O2 2 মানে O2 তে 16টা, দুটো মাইনাস আরো দুটো বেশি 18, তাহলে বন্ড অর্ডার 1। তাহলে তাই হয়, O মাইনাস মাইনাস থাকে, একটাই বন্ড থাকে এদের মধ্যে, তাহলে বন্ড অর্ডার 1। যদি বলে তোমাকে অক্সিজেনের বন্ড অর্ডার কত, অক্সিজেন মানে 16তে হলে 2, তাহলে অক্সিজেনের বন্ড অর্ডার হয়ে যাবে 2। যদি তোমাকে বলে O2 মাইনাস এর বন্ড অর্ডার কত, O2 মাইনাস মানে 15টা ইলেকট্রন, না O2 মাইনাস মানে 17টা ইলেকট্রন, তাহলে হয়ে যাবে 1.5। আর বন্ড লেন্থ যদি তোমাকে বলে, তাহলে তুমি বলে দেবে উল্টোটা, বন্ড অর্ডারের উল্টোটা রিভার্সটাই হয়ে যাবে বন্ড লেন্থ। আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, এখানে কোনো রকম কনফিউশন নেই আশা করছি। ঠিক আছে, একটাই প্রবলেম সিওর বন্ড অর্ডার বের করতে গেলে, সিও এরকম কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার। তাহলে কার্বন মনোক্সাইডে কার্বনে ইলেকট্রন থাকছে, কার্বনে 6 আর অক্সিজেনে 8, তাই না? কার্বনে 6 আর অক্সিজেনে 8, তাহলে 8 আর 6 কত হচ্ছে 14, তাহলে হওয়ার কথা ছিল 3, কিন্তু এর বন্ড অর্ডার 3 না, মনোক্সাইডের বন্ড অর্ডার 3 নয় 2.5, এটা ব্যতিক্রম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে বন্ড অর্ডারটা ব্যতিক্রম এখানে হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এটা মিলে যাবে। ঠিক আছে, তোমরা এটা কিন্তু এই দুটো জিনিসকে ভালো করে ওই জায়গা থেকে একবার দেখে নেবে, ওখান থেকে প্রশ্ন আসলে ডাইরেক্ট অ্যান্সার হবে। তখন ওই চ্যাপ্টারটা যখন আলোচনা করবো এখন এই বিষয়গুলো আরেকবার করবো, আজকে এখানে আমি ওই জন্য বলে দিলাম একবার। ওকে, তাহলে দেখো সলিড স্টেট থেকে আমাদের কনসেপ্ট কিন্তু মোটামুটি সলিড স্টেটের কনসেপ্ট কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমি কিছু প্রবলেম তোমাদেরকে একটু আলোচনা করি সলিড স্টেট থেকে, আমরা কিছু প্রবলেম দেখি সলিড স্টেটের, কিছু প্রবলেম আমরা আলোচনা করি। ঠিক আছে, আমি যে কোনো একটা বের করি, এমসিকিউ on solid state for ওকে। তাহলে আমরা কিছু কোশ্চেন দেখি। এই দেখো, এই যে কোশ্চেনটা তোমাদের একটু আগে বললাম যে if NaCl is dissolved with 10⁻⁻4 mole% of strontium chloride, the concentration of cation vacancies will be, দেখো এই কোশ্চেনটা আমরা একটু আগে দেখলাম। তাহলে এরা দেখো অ্যান্সার করেছে, চলো আমরা এটাকে দেখি অ্যান্সারটা। তাহলে NaCl doped with 10⁻⁻4 mole% strontium chloride, মোল পার্সেন্ট কি, মোল পার্সেন্ট কথাটার মানে কি বলো, কথাটার মানে কি? এক মিনিট একটু দাঁড়াও, আমি ওকে। আচ্ছা, মোল পার্সেন্ট মানে হচ্ছে যে ধরো মোল বাই 100, তাহলে 1 মোল পার্সেন্ট মানে 1/100 মোল। কথা বোঝা গেছে? 1 মোল পার্সেন্ট মানে 1/100 মোল। তোমাকে যদি বলে 2 মোল পার্সেন্ট, তাহলে তোমাকে বুঝতে হবে 2/100 মোলের কথা বলা হচ্ছে। কোশ্চেন বুঝতে পেরেছো?
2/100 মোলের কথা বলা হচ্ছে। তাহলে দেখো মোল পার্সেন্ট 1/100 মোল, 2/100 মোল। এবার কোশ্চেনে আমাদের বলেছে যে 10 টু দি পাওয়ার কত মোল পার্সেন্ট বলেছে, এবার দেখে নি কোশ্চেনটা। 10 টু দি পাওয়ার কত মোল পার্সেন্ট বলেছে, 10 টু দি পাওয়ার -4 মোল পার্সেন্ট স্ট্রনশিয়াম দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মোল তাহলে দেওয়া হয়েছে স্ট্রনশিয়াম ক্লোরাইড। আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে ক্যাটায়ন ভ্যাকেন্সি, ক্যাটায়ন ভ্যাকেন্সি, ক্যাটায়ন কতটা তৈরি হবে। তাহলে মনে আছে সোডিয়াম ক্লোরাইড আছে আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, সোডিয়াম ক্লোরাইড নিলে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম সোডিয়াম ক্লোরাইড ছিল। একটা স্ট্রনশিয়াম যদি আসে তাহলে ও একটা সোডিয়ামকে রিপ্লেস করে দেয়, ক্যাটায়নকে রিপ্লেস করে দেয়, তাই না? তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? তাহলে ধরো আমি একটা স্ট্রনশিয়ামকে বসিয়ে দিই, তাহলে ও একটা ক্যাটায়ন ভ্যাকেন্সি তৈরি করবে, কারণ ডাবল চার্জ আমরা দিয়েছি তো ক্যাটায়ন ভ্যাকেন্সি। আমরা অ্যানায়নকে যদি বের না করি ডাবল একটা ভ্যাকেন্সি তৈরি হবে, কারণ ও একাই দুটো ক্লোরাইডকে নিউট্রালাইজ করে দেবে, তাহলে ক্যাটায়ন ভ্যাকেন্সি তৈরি হবে। তাহলে ক্যাটায়ন ভ্যাকেন্সি মানে যতগুলো স্ট্রনশিয়াম দিচ্ছি, তাহলে স্ট্রনশিয়াম দিয়েছি 10 টু দি পাওয়ার -4/100 মোল, তাহলে ক্যাটায়ন ভ্যাকাবে 10 টু দি পাওয়ার -4/100 মোল হবে। এবার তোমাকে ওখানে এন এর মান নিশ্চয়ই বলে দিয়েছে, কোথায় গেল কোশ্চেনটা, এখানে আমাদের এর মান বলে দিয়েছে, যে এন এ বলে দিয়েছে, তাহলে এবার অ্যান্সার লিখতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার -4 ইন্টু এন এ, 10 টু দি পাওয়ার -4/100 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, বোঝা গেছে? -6 হবে, তাহলে -6 হলে কত অ্যান্সার হয়, 23 বিয়োগ 6 17, তাহলে সি অ্যান্সারটা হবে কারেক্ট, বোঝা গেছে? তাহলে এখান থেকে তোমাদের অ্যান্সার হয়ে গেল, তাহলে এটার হয়ে গেল সি, ওকে? তাহলে এটাতে হয়ে গেল আমাদের সি অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2 তে যাই। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলছে সিজিয়াম ক্লোরাইড ক্রিস্টালাইজেস ইন বডি সেন্টার কিউবিক ল্যাটিস। তাহলে কোশ্চেন নাম্বার 2 দেখো, আমি এবার এখানে যাচ্ছি সিজিয়াম ক্লোরাইড, কোশ্চেন নাম্বার 2 আলোচনা করছি। তাহলে একটা বডি সেন্টার কিউব ল্যাটিস বানিয়ে নিই ফটাফট, বডি সেন্টার কিউব ল্যাটিস। আচ্ছা, বডি সেন্টারে তোমরা জানো বডিতে একটা অ্যাটম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, বডি সেন্টারে এরাই শুধু কানেক্টেড থাকে। তাহলে এই ডিসটেন্সটা যদি a হয় তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে √3a, তাহলে √3a = হচ্ছে এইটা কে থাকে সিজিয়াম, তাহলে 2 অফ রেডিয়াম, আর এর অর্ধেক প্লাস 2 অফ রেডিয়াস অফ ক্লোরাইড আয়ন, বোঝা গেছে কিনা? এটা তো আমরা জানি √3a = তাহলে এবার কোশ্চেনটা দেখি কি বলছে। কোশ্চেনটা বলছে সিজিয়াম ক্লোরাইড if a is the age length of the which of the following expression is correct, আমি যেটা লিখেছি সেটাই কারেক্ট, এটাই চেয়েছে ওরা। তাহলে এর অ্যান্সার কোনটা হবে আমাদের, সি, তাহলে এটার অ্যান্সার হবে সি কারেক্ট। বি দিলে কি বলতে দেখি, এটা দেওয়া যাচ্ছে না। নেক্সট দেখো, ঠিক আছে, সিজিয়াম ক্লোরাইড হয়ে গেল, এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, ভলিউম অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এই কোশ্চেনটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা কিন্তু একটুখানি গন্ডগোল আছে। কোশ্চেনটা তোমরা যদি নরমালি ভাবো তাহলে কিন্তু অ্যান্সার, এই কোশ্চেনটা 5 নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু করে ভাবতে হবে। টোটাল ভলিউম অফ অ্যাটম প্রেজেন্ট ইন এ ফেস সেন্টার ইউনিট সেল, তাহলে একটা ফেস সেন্টার ইউনিট সেলে যতগুলো অ্যাটম আছে তাদের ভলিউম কত, ভলিউম জিজ্ঞেস করেছে। তাহলে ফেস সেন্টারে টোটাল অ্যাটম থাকে হচ্ছে 4টে, প্রতিটার ভলিউম হচ্ছে 4/3 পাই আর, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 4 × 16/3 পাই আর কিউব, এটা হবে ভলিউম। তাহলে আমরা দেখি 16/3 পাই আর কিউব অ্যান্সার আছে কিনা কোথাও, এই যে 16/3 পাই আর কিউব আছে ডি, তাহলে ডিটা কারেক্ট অ্যান্সার হবে, বোঝা গেছে? নেক্সট হলো lithium borohydride crystallizes on a orthorhombic system with 4 molecules per unit cell. এক মিনিট, আমার একটা কোশ্চেন দরকার। হ্যালো, আজকে কি বার?
আমি তো একটা ক্লাস করাচ্ছি এখন, আমি পরে ফোন করছি। হ্যাঁ, ঠিক আছে। এটা দেখো, এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং হবে, যে লিথিয়াম বোরোহাইড্রাইট ক্রিস্টাল অর্থোরম্বিক সিস্টেম উইথ 4 molecules per unit cell. The unit cell dimensions are এত এত অ্যান্ড এত, the molar mass হচ্ছে এত, the density of the crystal is। এই কোশ্চেনটাতে দেখো সবচেয়ে সিচুয়েশনটা দেখো কি হচ্ছে, তোমাকে এ বি সি তিনটে, ভালো করে শুনবে এবার, কিন্তু তোমার কিউবিক নয়, তার মানে এবার যে তোমার যে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালটা কিন্তু এ বি সি ডিফারেন্ট বাহু আছে, কিউবিক সিস্টেম নয়। তাহলে আমি এখানে করছি, দেখো প্রবলেমটাকে ভাবছি কিরকম করে হবে। তাহলে এই যে ক্রিস্টালটা আছে, এর ক্রিস্টালটাতে এবার যে অর্থোরম্বিক সিস্টেম, তার মানে এ বি সি সবই আলাদা, ইটের মতো। ঠিক আছে, অর্থোরম্বিক সিস্টেম হচ্ছে ইটের মতো, এ বি সি সব আলাদা। তাহলে এর ভলিউম হবে, তুমি তো ডেনসিটির জন্য ভলিউম লাগবে, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু হবে এ ইনটু বি, তাই না? হাইট, ডেপথ আর উইথ, এই তিনটে গুণ করলে আমরা ভলিউম পেয়ে যাবো। তাহলে এ বি সি হবে এর ভলিউম। আচ্ছা, এবার মাস তো বলে দিয়েছে, দেখো এবার মাস বলে দিয়েছে নিশ্চয়ই, মাস বলে দিয়েছে 4টে মলিকিউল থাকে, আর এর লিথিয়াম বোরোহাইড্রেটের মোলার মাস বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমার মোলার মাস বলে দিয়েছে, মোলার মাস বাই এন এ করবো, ইনটু 4টে অ্যাটম থাকে, ডিভাইডেড বাই এ ইনটু বি ইনটু সি, এটাই হয়ে যাবে ডেনসিটি। ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে। বোঝা গেছে কি জানি? তাহলে দেখো এইখানে ভলিউম কিন্তু তুমি এ কিউব বসাতে পারছো না, তাহলে এখানে তোমার এই ক্রিস্টালের ভলিউম বসাতে হবে, যেটা এ ইনটু বি ইনটু সি। তাহলে এক্ষেত্রে এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা কত অ্যান্সার আসছে। ঠিক আছে, আমরা দেখে নিই অ্যান্সারটা কত হয়। অ্যান্সার হচ্ছে এ, তাহলে 0.668। ঠিক আছে, 0.668 অ্যান্সার হবে। ওকে, চলো এটা দেখো, এবারে কোশ্চেন হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এক্স মাইনাস আয়ন অ্যারাউন্ড এ প্লাস আয়ন, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এক্স মাইনাস আয়ন অ্যারাউন্ড এ ইন এ সলিড এক্স, এরকম বলে দিয়েছে। ইজ এ গিভেন ফিগার, নট ড্রন ইন স্কেলও লিখে দিয়েছে। ইফ দ্য রেডিয়াস অফ এক্স মাইনাস ইজ 250, এক্স মাইনাস এটা বড়টার রেডিয়াস 250 পিকোমিটার, রেডিয়াস অফ এ প্লাস, এ প্লাস মানে এই যে ভিতরেরটা, ভিতরে এ রেডিয়াস কত হবে। তাহলে দেখো তো, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমরা সলভ করেছো কি? আমরা রেডিয়াস রেশিও রুল পড়েছিলাম তো, যে এখানে কি হচ্ছে, তিনটে পার্টিকেল থাকছে এভাবে, এবং এর উপরে আরো তিনটে পার্টিকেল থাকছে এভাবে। তাহলে এটা তো অক্টাহেড্রাল ভয়েড এখানে তৈরি করেছে, তাই না? তাহলে অক্টাহেড্রাল ভয়েডকে আমরা কোথায় দেখেছি? কিউবে, কিউবের মধ্যে দেখেছি আমরা অক্টাহেড্রাল ভয়েড। মনে আছে কিনা দেখো, আরেকবার রিপিট করি আমরা, কিউবের মধ্যে। তাহলে এইখানে অক্টাহেড্রাল ভয়েডটা কনসিডার করেছি, এখানে, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, ঠিক আছে, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, নিচের দিকে এখানে একটা থাকছে, এখানে এখানে একটা, এবং এই তিনটে মিলে আমরা একটা ক্রিস্টাল তৈরি করে আমরা পড়েছিলাম এরকম। তাহলে এই যে ভয়েডটা, এইখানে যে ভয়েডটা তৈরি হচ্ছে, এটাই সেই ভয়েডটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। তাহলে এই যে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু, এটা কত? এই যে ডিস্টেন্সটা 2a। তাহলে 2a মানে হচ্ছে, 2a মানে হচ্ছে এখান থেকে যদি এই এই যাই, তাহলে ক্যাপিটাল আর প্লাস 2 স্মল আর প্লাস, আচ্ছা এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত? √2a। তাহলে এটা হচ্ছে √2a ইজ ইকুয়াল টু 2r। তাহলে আমরা এই দুটোকে ডিভাইড করেছিলাম, তাহলে √2 ইজ ইকুয়াল টু পেয়েছি, √2 ইজ ইকুয়াল টু পেয়েছিলাম 1 প্লাস r বাই r। এটা আনসার ছিল আমাদের, রেডিয়াস রেশিও রুলে ছিল। তাহলে তোমাকে এই r বলে দিয়েছে, তোমাকে এই rটা চেয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল। তার মানে হচ্ছে r ইজ ইকুয়াল 0.414 ইন্টু ক্যাপিটাল, তাই না? 0.4 √2 মাইনাস 414, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল আর কে 0.414 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে প্রায় না অর্ধেকের একটু বেশি হবে, অর্ধেকের একটু কম। 250-এর অর্ধেক কত? এর অর্ধেক হচ্ছে 125, 125-এর কম মানে 104 অ্যান্সার হওয়া উচিত। কারেক্ট অ্যান্সার 104। কিভাবে করলে তো ক্যালকুলেশন করছি না, এইখানে তুমি এই জায়গাটা ট্রিকটা শেখো। ট্রিকটা হচ্ছে যে আমি এখানে বুঝে গেলাম
যে √2 মানে 1.414 মাইনাস 1 মানে 0.414, তাহলে r ইজ ইকুয়াল টু হবে 0.414 ইন্টু r। তাহলে 0.4 মানে 0.5 এর থেকে কম, আর 0.5 এর থেকে কম মানে হচ্ছে এর যা ভ্যালু হবে তার অর্ধেক যা হবে তার থেকে কম হবে। তাহলে এবার অপশনটা দেখছি, এর ভ্যালু হচ্ছে 250, 250 এর অর্ধেক 125, তাহলে 125 এর থেকে কম যেটা হবে সেটা এ, তাহলে এই आंसर। তাহলে ক্যালকুলেশনের কিন্তু দরকার নেই, বুঝা গেছে? তাহলে এগুলো খেয়াল রাখবে। এটা দেখো কোশ্চেন নাম্বার 8, in an FCC unit cell atoms are at the shown below, নাম্বার দিয়েছে 1 2 3 4, চারটা ফেজে 1 2 3 হচ্ছে এখানে। ওকে, the atoms not touching each other are, কোন অ্যাটমগুলো নিজেদের মধ্যে টাচ করে নেই? দেখো এটা ফেসে আছে, তাহলে ফেসের সাথে তো এটা টাচ করে থাকবে, তাহলে 1 4 টাচ করে আছে, 4 3 টাচ করে আছে, এই 4 আর 2 টাচ করে আছে, 1 আর 3 টাচ করে নেই, 1 3 অপশন আছে, কোনটা আছে 1 3 বি তে, তাহলে বিটা কারেক্ট आंसर। হ্যাঁ, এক মিনিট, কোশ্চেনটা আমরা পড়তে ভুল করেছি। ইন এফসিসি ইউনিটস এর অ্যাটমস আর নাম্বারড ইন শোন বিলো, দ্য অ্যাটমস ইচ আদার আর অ্যাটম নাম্বার 3 ইজ ফেস সেন্টার্ড। ও সরি, আচ্ছা এই অ্যাটমটাকে ধরেছি, এই 3 অ্যাটমটা হচ্ছে এই সামনের ফেসে আছে, তাহলে যারা ফেসে আছে তাহলে এই ফেসের সঙ্গে এটা কানেক্টেড, এর সঙ্গে এটা কানেক্টেড, এটাও এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, তাহলে 1 আর 2 কানেক্টেড নয়, বুঝা গেছে? এইটা তো কানেক্টেড থাকে না, এটা শুধু ফেসে কানেক্টেড থাকে। তাহলে এটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার গেল সিচুয়েশনটা এরকম হচ্ছে যে ধরো আমরা যখন ফেস সেন্টার নিচ্ছি, তাহলে ফেস সেন্টারের মাঝে একটা ফেস অ্যাটম আছে, এই অ্যাটমটা কানেক্টেড, এই অ্যাটমটা, তাহলে এই দুটো অ্যাটম তো কানেক্ট থাকে না কখনোই, তাহলে এই যারা এজ লেন্থের মধ্যে যে দুটো অ্যাটম থাকে এরা কিন্তু কানেক্টেড থাকে, বোঝা গেছে? ওকে, চলো নেক্সট তাহলে দেখো, নেক্সট কোশ্চেন কি, এ সলিড হ্যাজ বিসিসি স্ট্রাকচার if the distance of closest approach between two atoms is 1.7 length of the cell is, ভালো করে শুনবে, বিসিসি বডি সেন্টার্ড বলেছে, তাহলে এদের মধ্যে ক্লোজেস্ট অ্যাপ্রোচ হচ্ছে 1.73। কোশ্চেন দেখবে, তাহলে তোমার কাছে আছে হচ্ছে বডি সেন্টার, এই হচ্ছে বডি সেন্টার, বডি সেন্টার। তাহলে বডি সেন্টার যেটা আছে, বডি সেন্টারে ক্লোজেস্ট অ্যাপ্রোচ কারা? এ আর এর মধ্যে, বডির সঙ্গে যেটা কর্নারে আছে, এই কর্নারটার ডিসটেন্সটা হচ্ছে √3a, তাহলে √3a/2, √3a/2 মানে হচ্ছে এই ডিসটেন্সটা, এটাই হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যেটা 1.7 কত বলেছে, 73 না কত বলেছে, তাহলে a ইজ ইকুয়াল টু চেয়েছে, তাহলে 1.7 × 2 ডিভাইডেড বাই √3 হবে। বোঝা গেছে কিনা দেখো, আমি একবার দেখি কত বলেছে, 1.73, 1.7ই ধরলাম, তাহলে 1.73 into 2 divided by √3, 3.4, তাহলে 3.4 by √3। আচ্ছা √3 এর ভ্যালু কত? √3 ভ্যালু কত হয়? ওকে, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে √3 ভ্যালু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 3.4.73, তাহলে ওই অ্যাকচুয়ালি তাহলে 2 হচ্ছে आंसर, বোঝা গেছে না? তাহলে ওটা 1.73 ছিল, √3 মানে 1.73, তাহলে এটা 1.73 ছিল, √3 1.73 কেটে গেল, তাহলে এটা आंसर হয়ে গেল 2। তাহলে आंसर কত হবে তাহলে? এজ লেন্থ 2, তাহলে এখানে দেখি आंसर 2 থাকবে নিশ্চয়ই, কোথাও 2 থাকবে, 2 নেই, আংস্ট্রমে বেরিয়েছে, তাহলে পিকোমিটারে করেছে 200, এই आंसर হবে, বুঝা গেছে? তাহলে এরকম ফার্স্ট আমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে হুইচ ইজ কোভ্যালেন্ট সলিড? কোভ্যালেন্ট মানে বন্ড কি রকমের থাকবে? ওকে, কোভ্যালেন্ট বন্ড থাকবে কোভ্যালেন্ট সলিডের মধ্যে, ডায়মন্ড কোভ্যালেন্ট সলিড, গ্রাফাইটও, তাহলে আমি দেখছি ডায়মন্ডও কোভ্যালেন্ট, গ্রাফাইটও কোভ্যালেন্ট, তাহলে অল অফ দিস आंसर হবে, বুঝা গেছে? আমি হয়তো এটা জানতাম না যে Fe2O3 এটা কোভ্যালেন্ট কি, Fe2O3 কোভ্যালেন্ট সলিড হয়, তো ডায়মন্ড গ্রাফাইট যেহেতু কোভ্যালেন্ট তাহলে आंसर ডি হবে। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই, কটা বাজে আমরা করছি আজকে? ওকে দেখো এবার 11 নম্বর কোশ্চেন, হোয়াট টাইপ অফ ক্রিস্টাল ডিফেক্টস ইজ ইন্ডিকেটেড ইন দ্য ডায়াগ্রাম গিভেন বিলো? তোমরা কি বুঝতে পারছো তো? আমি যে কোশ্চেন দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো? আমি তো বুঝতে পারছি না যে তোমরা দেখতে পাচ্ছ কিনা কোশ্চেন।
তোমরা একবার জানাও তো কমেন্টে কোশ্চেন দেখতে। আমি তো তখন থেকে কোশ্চেন দেখাচ্ছি তোদের। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা কোশ্চেন? আমি তো বুঝতে পারছি না কোশ্চেন দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে। ওকে আচ্ছা, অসুবিধা নেই কোনো। ওকে, তাহলে কি হলো ঘটনাটা দেখো। তাহলে কেসটা কি হচ্ছে দেখো, হোয়াট টাইপ অফ ক্রিস্টাল ডিফেক্টস ইজ ইন্ডিকেটেড ইন দা গিভেন বিলো। বাহ, ভালো করে শুনবে। 1 2 3 তিনটে ডিফেক্টের এখানে বলা আছে, ভালো করে দেখবে। আমি যেরকম ছবি এঁকেছিলাম না, ওরা এখানে Na+Cl। তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম থাকার কথা ছিল, তাহলে সোডিয়াম এখানে নেই, ক্যাটায়ন চলে গেছে, অ্যানায়ন বেশি হয়েছে, তাই না? ক্যাটায়নটা কি কোথাও চলে গেছে? না। আচ্ছা, এটা কি পুরোটাই ক্রিস্টাল মনে হয়, দিয়ে জিজ্ঞেস করেছে। যাই হোক, তাহলে সোডিয়াম একটা নেই, দুটো নেই, দুটো ক্লোরাইড নেই। ভালো করে দেখো, দুটো সোডিয়াম নেই আর দুটো ক্লোরাইড নেই, তাহলে সোডিয়ামও নেই ক্লোরাইডও নেই। তাহলে কি ধরনের ডিফেক্ট হবে এটা? কি ধরনের ডিফেক্ট হবে? ক্যাটায়ন অ্যানায়ন, তাহলে এটা হয়ে যাবে কি ডিফেক্ট হয়? ক্যাটায়ন অ্যানায়ন দুটোই চলে গেলে শর্টকি ডিফেক্ট, তাই না? ক্যাটায়ন অ্যানায়ন যদি দুটোই চলে যায় তাহলে কোন ধরনের ডিফেক্ট আমরা বলি ওটাকে? দেখো একবার, ক্যাটায়ন অ্যানায়ন দুটোই চলে গেলে এটাকে বলা হয় শর্ট। লেটার অ্যান্সার হয়ে যাবে শর্টকি ডিফেক্ট। বোঝা গেছে? চলো নেক্সট। The anion A form hexagonal close packing of atom C occupy only 2/3 octahedral voids in it. Then the general formula of the compound is. Okay? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, আমি তোমাদের বলি, এখানে একটা জিনিসকে খেয়াল করো তো, যে অ্যানায়ন হেক্সাগোনাল ক্লোজ প্যাক করেছে এইচসিপি, তাহলে এইচসিপি মানে তোমাকে মনে করতে হবে এফসিসি আছে 4টে। তাহলে এই অ্যাটম যেহেতু এফসিসি তৈরি করেছে, এই অ্যাটম আছে 4টে। তারপরে বলেছে সি অ্যাটম গুলো 2/3 অক্টাহেড্রাল ভয়েড করে, অক্টাহেড্রাল ভয়েডে থাকে। আচ্ছা, অক্টাহেড্রাল ভয়েড কতগুলো থাকে? অক্টাহেড্রাল ভয়েড থাকে, তাহলে 4টে অক্টাহেড্রাল ভয়েড, তার 2/3, তাহলে এতগুলো আছে সি। তাহলে সংকেত কি হবে? A4 C4 × 2/3। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? A3C2 হয়ে যাচ্ছে। আমি 3 দিয়ে আবার গুণ করলাম, তাহলে A3C2, তাহলে A3C2 অ্যান্সার হবে। তাহলে আমরা চলে যাই অ্যান্সার A3C2 সি অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার। নেক্সট দেখো, মাস অফ এ ইউনিট সেল অফ সিজিয়াম ক্লোরাইড। এই যে এইখানে আবার ওই যে একটা সিজিয়াম ক্লোরাইডের মাস একটা ইউনিট সেলের, তাহলে একটা সিজিয়ামের মাস আর একটা ক্লোরাইডের মাস, তাই তো হবে সি অ্যান্সার। তাহলে সি অ্যান্সার কারেক্ট। একটা সিজিয়াম একটা ক্লোরিন থাকে, একটা সিজিয়াম ক্লোরাইড বডি সেন্টার, মাঝে একটা সিজিয়াম থাকে আর কর্নারগুলো ক্লোরাইডও একটাই থাকে, তাহলে একটা মাসের একটা ক্লোরাইডের মাস হবে, একটা সিজিয়ামের মাস হবে, সি অ্যান্সার। ওকে, গ্রাফাইট কি ধরনের এক্সাম্পল? কোভালেন্ট সলিড, বি অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, movement of the electron leads to antiferromagnetism. দেখো এবার অ্যান্টিফেরোম্যাগনেটিক কখন বলেছি? যে যখন আপ অ্যারো আর ডাউন অ্যারো সমান হবে, আপ অ্যারো আর ডাউন অ্যারোর নাম্বার যখন সমান হবে তখনই এটা অ্যান্টিফেরোম্যাগনেটিক হবে। তাহলে এখানে দেখো কোনটা, এটা তো অ্যান্টিফেরোম্যাগনেটিক না, এটা ফেরোম্যাগনেটিক। এইটা হচ্ছে আপ অ্যারো দুটো, ডাউন অ্যারো দুটো, তাহলে এটা অ্যান্সার হবে বি। তাহলে এটা বি অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা বাবারে, এবার দেখো, the intermetallic compound of লিথিয়াম আর ওইটা লিথিয়াম ক্লোরাইড হবে না, ঠিক আছে, যাই হোক, লিথিয়াম আর সিলভার আছে, হ্যাজ এ কিউবিক ক্রিস্টালাইন স্ট্রাকচার ইন, তাহলে এটা ক্রিস্টাল। একটা লিথিয়াম অ্যাটমের পাশে 8টা কি আছে? সিলভার। তাহলে এইখানে ধরো এটা লিথিয়াম, 8টা হলে সেটা বডিতেই রাখতে হবে, তাহলে এটা বডি সেন্টার্ড হবে কিনা বলো? এরই তো সার আছে,
দেখো এর সারাউন্ড 1 2 3 4 5 6 7 8, এটা 8টা কোঅর্ডিনেশন নাম্বার হবে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 8 কখন হয়? বডি সেন্টার। তাহলে এটা বডি সেন্টার কিউবিক অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বডি সেন্টার কিউব, এই অ্যান্সার হবে। বুঝা গেছে? নেক্সট দেখা যাক, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এবিসি এবিসি ইজ রেফার টু। আচ্ছা এটা তোমাদেরকে আমি বলিনি মনে হয়। এবিসি এবিসি যদি হয় তাহলে ভাববে এটা হয়ে যাবে। ওকে, ডিসকানেক্টেড রিকানেক্টেড করছে। ওকে, আচ্ছা ডিসকানেক্টেড হয়ে গেছিল আমাদের একটুখানি, ঠিক আছে, আমাদের প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রচুর। যাই হোক, তাহলে দেখো প্রবলেম কোথায়, দেখো প্রবলেম আমরা আলোচনা করছি। এটা দেখো এবিসি এবিসি টাইপ হলে কি বললাম, কিউবিক ক্লোজ প্যাকিং হয়। তাহলে এটা ডি অ্যান্সার হবে। ঠিক আছে, এবিসি এবিসি মনে রাখবে। আর এবি এবি যদি হয় তাহলে তোমাদের যদি কখনো এবি এবি পাও তাহলে অ্যান্সার করবে কোনটা, এইচসিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। ধরো এবি 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 এরকম যদি থাকে, ঠিক আছে, এবি 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 বা এরকম যদি থাকে তাহলে এবিসি মানে তিনটেই ডিফারেন্ট লেয়ার যদি হয় তাহলে কিউবিক ক্লোজ প্যাকিং হয়। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, হাউ মেনি ইউনিট সেল আর প্রেজেন্ট ইন এ কিউব শেপড আইডিয়াল ক্রিস্টাল অফ NaCl? একটা NaCl এর মধ্যে, 1 গ্রাম NaCl এর মধ্যে হাউ মেনি ইউনিট সেল আর প্রেজেন্ট ইন এ শেপ in a cube shaped ideal crystal of NaCl? তাহলে NaCl এর একটা ইউনিট সেলের মাস আমি বের করি, দিয়ে সেটাকে দিয়ে যদি আমি 1 গ্রামকে যদি সেটা দিয়ে ভাগ করি তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। কথা বোঝা গেছে নাকি? এর অ্যান্সার বুঝতে পেরেছো কি করতে হবে? এটা তোমরা প্র্যাকটিস করবে যে NaCl এর একটা ইউনিট সেলের মাস বের করব। NaCl এর স্ট্রাকচার সম্পর্কে ডিটেইলস পড়িয়েছি। তাহলে NaCl এ 4টে Na থাকবে, 4টে ক্লোরিন থাকবে। তাহলে 4টে Na এর মাস বের করবে, 4টে ক্লোরিনের মাস বের করবে, এখানে মাস দেওয়া আছে। তাহলে এবার ওখানে 4টের মাস, এখানে 4টের মাস Na দিয়ে ভাগ করতে হবে, কারণ তুমি জানো 1 মোলের মাস এগুলো। আচ্ছা, তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে তোমাদের NaCl এর মাস, যোগ করবে, NaCl এর মাস বেরোবে, 1 গ্রামকে ভাগ করবে, অ্যান্সার বেরোবে। ঠিক আছে, এটা তোমরা পাবে কোশ্চেন, আমাদের ডিপিপি তেও পাবে এই কোশ্চেনটা। ঠিক আছে, তোমরা এটা সলভ করবে। আচ্ছা, the ratio of cation and anion in a close packed tetrahedral is? বলো। আচ্ছা এখানে কি চেয়েছে, টেট্রাহেড্রালের রেশিও অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। আমার মনে হয় এটা ক্যাটায়ন অ্যানায়নের ওই রেডিয়াস রেশিওটা চেয়েছে। টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমরা করেছি, দেখবে টেট্রাহেড্রালের ক্ষেত্রে রেডিয়াস রেশিও কত আসছে বের করবে। ঠিক আছে না, রেডিয়াস রেশিও টেট্রাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে আমরা বের করেছিলাম। সেখানে এখানে অ্যান্সার হবে 225, অ্যান্সার হয়তো বি অ্যান্সারটা মনে হয় রাইট, বি অ্যান্সার 0.225। ঠিক আছে, রেডিয়াস চেয়েছে, এটা রেশিও বলতে রেডিয়াস, হ্যাঁ রেডিয়াস রেশিও। চলো নেক্সট হচ্ছে, in a compound atoms of element Y form CCP, that is those element X occupy 2/3 of tetrahedral void, the formula of the, এটা আরেকবার করি। Y আছে CCP, তাহলে Y কটা, 4টে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে Y4। আচ্ছা, আর X টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো থাকবে, 8টা টেট্রাহেড্রাল ভয়েড, তার মধ্যে কটা আছে 2/3, তাহলে 8 × 2/3, তাহলে 4 2, তার মানে হচ্ছে Y4 X3, এটা অ্যান্সার হবে Y4 X3 বি। কি করে করলাম বুঝতে পেরেছো? আবারও বলছি, সহজ অ্যান্সার হবে এগুলো, খুবই সহজ। যে ওয়াই সিসিপি তৈরি করেছে, ওয়াই কটা আছে 4টে, তাহলে ওয়াই এর পাশে 4 লেখো, এরকম করে। কোথায় গেল, এই যে এটা মুছে দিই, কিভাবে আমি শর্টকাটে করলাম তাড়াতাড়ি করে। তাহলে ওয়াই এর পাশে, ওয়াই যেহেতু ওয়াই সিসিপি, তাহলে ওয়াই এর পাশে 4। এবার এক্স কটা থাকবে, এক্স কোথায় আছে সেটা দেখতে হবে। এক্স আছে টেট্রাহেড্রাল, তাহলে টেট্রাহেড্রাল যটা অ্যাটম থাকে তার ডাবল থাকে, তাহলে এক্স আছে 8টা। এবার 8টার মধ্যে কি সবগুলো অকুপাইড হয়েছে, না, 8টার মধ্যে কত 2/3, তাহলে 8টার মধ্যে হয়ে যাবে 2/3 অকুপাইড হয়েছে। বোঝা গেছে? তাহলে এখানে দেখো 4 দিয়ে কাটলে 2, তাহলে এটা হয়ে গেল ওয়াই, 3 দিয়ে গুণ করবো Y3 X2, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে সংক্ষেপে মুখে মুখে এগুলো অ্যান্সার হবে, হ্যাঁ Y3 X2 Y3 Y3 এই ও X4 2 2 4, তো কোথায় গেল এটা,
এই যে 2 2 আছে না, 2 2 4, তাহলে এটা হচ্ছে 4, তাহলে y3 আর x4 এটা হবে অ্যান্সার। তাহলে এখানে আগে পরেও লেখা থাকতে পারে, তার মানে x4 y3 আছে, তাহলে সেটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আরো করবো আমরা আলোচনা, প্রচুর কোশ্চেন আছে এখানে। দেখি আরো কিছু কোশ্চেন, আর দুই একটা কোশ্চেন দেখা যায়। আচ্ছা, স্পাইনাল, এটা দেখো, স্পাইনাল কথাটার মানে হচ্ছে এইরকম স্ট্রাকচারের কম্পাউন্ড যদি থাকে, দুটো মেটাল থাকবে আর তার অক্সাইড, স্পাইনাল মানে, বোঝা গেল কি বলছি? দুটো মেটাল আর তার অক্সাইড, একটা মেটাল 2 স্টেটে থাকে, একটা মেটাল 3 স্টেটে থাকে। এই দেখো, একটা মেটাল +2, একটা মেটাল +3, তাহলে এদেরকে বলা হয় স্পাইনাল। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা অনেক বড় কিন্তু সহজ হবে, ভালো করে শুনবে। Spinel is a important class of oxides, consist of two type of metal ions, which one oxide ion arranged in a CCP layer. The normal spinel has the CCP layer, দেখো ভালো করে শুনবে, CCP layer, CCP মানে কারা করছে, অক্সাইড গুলো, তাহলে অক্সিজেন কটা আছে, 4টে, তাহলে অ্যান্সারে আমাদের হবে অক্সিজেন আছে 4টে। ওকে, এবার আসো কি বলছে, the normal spinel has 1/8 of tetrahedral void occupied by one type of metal and 1/2 of the octahedral void occupied by other type of metal ion. Such spinel is formed by zinc 2 plus and 3 plus and zinc 2 zinc 2 plus কোথায় আছে, tetrahedral void, zinc 2 plus কোথায়, tetrahedral void। তাহলে আমরা এখানে কি করব, দেখো এখানে আমি করছি zinc 2 plus, অক্সাইড হয়ে গেছে zinc 2 plus, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল 8টা থাকে, 8টা টেট্রাহেড্রাল ভয়েড থাকে, 8টা টেট্রাহেড্রাল ভয়েডের মধ্যে কটা অকুপাইড থাকে বলছে, দেখো টেট্রাহেড্রাল ভয়েডের 1/8 অকুপাইড থাকে, তাহলে জিঙ্ক কটা থাকবে, তাহলে টেট্রাহেড্রাল অকুপাইডের 1/8 অকুপাইড থাকে। আচ্ছা, Al3+ অক্টাহেড্রালে থাকে, অক্টাহেড্রাল 4টে, 4টের মধ্যে কতটা অকুপাইড থাকে, অক্টাহেড্রাল ভয়েডের কতটা অকুপাইড থাকে, হাফ, হাফ অফ অক্টাহেড্রাল ভয়েড ইজ অকুপাইড, তাহলে অক্টাহেড্রাল ভয়েডের অকুপাইড থাকে হচ্ছে হাফ, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে O4, Zn কত হবে 1, Al কত হবে 2, তাহলে অ্যান্সার হবে Al2 Zn Al2O4, এরকম অ্যান্সার হবে Zn Al2O4। তাহলে এখানে দেখবো Zn Al2O4, এই অ্যান্সার, তাহলে এই অ্যান্সার কারেক্ট। বুঝতে পেরেছো কি? এটা খুব এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন, বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর প্রশ্ন, এটা একটা দারুণ সুন্দর প্রশ্ন। চলো নেক্সট দেখো, ক্লোজ প্যাকিং ইজ ম্যাক্সিমাম ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস অফ, ক্লোজ প্যাকিং ইজ ম্যাক্সিমাম ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস অফ, ক্লোজ প্যাকিং ইজ ম্যাক্সিমাম ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস অফ। ক্লোজ প্যাকিং ম্যাক্সিমাম কোথায় হয় জানো, সিম্পল কিউব, ফেস সেন্টার, বডি সেন্টার, নান অফ দিস। ক্লোজ প্যাকিং ফেস সেন্টারে সবচেয়ে বেশি হয়, তাহলে ফেস সেন্টার আনসার, ফেস সেন্টারের তো সেই এটা বেশি সবচেয়ে, তাই না। 23 নম্বর, ফ্রেঙ্কেল ডিফেক্টস, এই দেখো এই কোশ্চেনটা আছে, ফ্রেঙ্কেল ডিফেক্টস AGB এর অ্যান্সার হবে। ও সরি, এখানে সবগুলোই আছে, অল অফ দিস, এটা ভুলটা হয়ে গেল, সবগুলো অ্যান্সার হবে, ZNS হয়, AGI হয়, ফ্রেঙ্কেল ডিফেক্ট তো AGB AT এর সবারই হবে, তাহলে এখানে আমি সেই অ্যান্সারটা লিখে দিলাম। ওকে, চলো নেক্সট দেখো, 24-এর কোশ্চেনটা দেখো, আমরা 24-এর কোশ্চেনটাকে কিভাবে আলোচনা করছি। 24-এর কোশ্চেনটা কিন্তু আমাদেরকে একটুখানি ভাবতে হবে, বুঝতে পেরেছো। 24-এর কোশ্চেনটা দেখো, 24-এর কোশ্চেনটাতে বলছে যে এটা ডেনসিটি বলে দিয়েছে, লেন্থ অফ সাইড ইউনিটস এর বলে দিয়েছে, এক্স রে দিয়ে ডিটারমাইন করা হয়েছে, তাই ভ্যালু অফ অ্যাভোগাড্রো নাম্বার বের করতে বলেছে। তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমরা কি ইউজ করবে, আবারও বলছি দেখো, KCl ক্রিস্টাল বলেছে, KCl, KCl কেমন হয় তোমরা জানো, NaCl এর মতো স্ট্রাকচার, তাহলে ওখান থেকে এটা বের করবে তোমরা, এইটা তোমাদের জন্য কাজ থাকবে, এটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন আছে, করবে। How many octahedral and tetrahedral holes are present per unit cell of a face-centered cubic arrangement?
এই তো কোশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড। ফেস সেন্টারে কত বলছে, 4টে অ্যাটম থাকে, তাহলে এর মধ্যে অক্টাহেড্রাল কটা থাকবে, 4টে, আর টেট্রাহেড্রাল থাকবে 8টা, তাহলে এটা হবে সি অ্যান্সার। তাহলে দেখো এটা ভুল করবো না, 8 4 অপশন আছে কিন্তু, তাহলে যেটা আগে বলছে সেটা আগে, অক্টাহেড্রাল বলেছে আগে, তাহলে অক্টাহেড্রাল রেসপেক্টিভলি কোথাও বলা থাকবে, নেই তাও বলা থাকতে পারে, ঠিক আছে। দেখো চলো নেক্সট হচ্ছে TiO2 ইজ ওয়েল নোন এক্সাম্পল অফ, এটা আমি জানি না, তবে এটা মনোক্লিনিক সিস্টেম হতে পারে, ঠিক আছে, মনোক্লিনিক সি, বি অ্যান্সার। টেট্রাগোনাল সিস্টেম এগুলো জানি না আমি, ঠিক আছে, এটা তোমরা দেখবে, এগুলো এক্সাম্পল, এগুলো হচ্ছে মেমোরি বেসড, এগুলো তো মনে রাখতে হবে।